আছে। আমরা চলে যাচ্ছি আবার ডক্টর আলিফের কাছে, তার পরবর্তী ঘটনা শুনবো আমরা তার কাছ থেকে। অ্যান্ড আলিফ, আমরা সেকেন্ড ঘটনায় চলে যাই। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমার সেকেন্ড ঘটনাটি ঘটেছে একজন মহিলার সাথে, নাম হাফিজা। তো উনি তার পরিবার সাথে, মানে বাবা মার সাথেই আর কি, আগে চুয়াডাঙ্গা থাকতো। তো ওখান থেকে শিফট করে তার বাবা সরকারি চাকরিজীবী হওয়ার কারণে ময়মনসিংহে টিএনটি বোর্ডে, তাদের ময়মনসিংহে একটা শহরের টিএনটি বোর্ডে চাকরি হওয়ার পরে ওই জায়গায় শিফট হয়ে যায়। তো বাসা একটু দূরে থাকে অফিস থেকে। তো গভর্নমেন্ট বাড়ি আর কি রাসেল ভাই, অনেক আগের কথা, অলমোস্ট 20 থেকে 25 বছর আগের কথা আর কি। গভর্নমেন্ট বাড়ি, তো চারিপাশে গাছ গাছালিতে ভরা। তো অ্যাকর্ডিং টু হার যে গাছ গাছালিতে ভরা, আসলে আমি কিন্তু এরকম হন্টেড কিছুই দেখি নাই। চারিপাশে গাছ গাছালি দেখতে খুব সুন্দর লাগতো, আম গাছের মধ্যে আম ধরে আছে, খুব সুন্দর, এবং বাড়ির সামনে সুন্দর উঠোন, এবং এত দিব্যি আড্ডা দেওয়া যায়, এত সুন্দর জায়গা আর কি। বাসাটা খুব মানে অনেক বড় একটা জায়গার মধ্যে ছোট্ট একটা বাসা, মানে বাসাটা প্রায় 4 রুমের বাসা, মোটামুটি গভর্নমেন্ট বাড়ি যেরকম হয় আর কি। তো বাসায় ঢোকার পরে যখন সব প্রথম বাসাতে ঢোকে, তো ওনারা দেখেন যে আগে যারা ছিল তারা কি আসলে বাসায় ছিলেন না, নাকি গভর্নমেন্ট ওনাদেরকে বাসাটা দেওয়ার পর ওনারা এই বাসাটা রিজেক্ট করছে বা কিছু। পুরো বাসাটা পুরো অপরিষ্কার, ময়লা, হয়তো এই বাসাতে প্রায় 10-15 বছর কেউ ছিল না, এরকম কন্ডিশন। তো বাসায় ঢোকার পর তারা যাদেরকে দেখলো, একটি বাবুর্চি, মানে গভর্নমেন্ট অফিসার যেহেতু, একটি বাবুর্চিকে দেখে, একটি দারোয়ান তারা পায়, এবং বাসার ভেতরে পরিষ্কার করার জন্য অলমোস্ট 2 দিন সময় নেয়। পুরো বাসাটা পরিষ্কার 2 দিন সময় নেয়। তো গোছগাছ করার পরে বাসাতে তারা থাকা শুরু করে। কিছুদিন পরে একটি বুয়া তাদের বাসাতে জয়েন করে। তো বুয়ার সাথে থাকতে থাকতে অলমোস্ট এক ধরনের সখ্যতা গড়ে ওঠে। বুয়ার বয়স অলমোস্ট 30 বছর বয়স, 29-30 হবে। তো বুয়ার সাথে তার সখ্যতা করেছে। কোনো কিছু করলে সে বুয়াকে জিজ্ঞেস করে। স্কুল থেকে আসার পরে একটা স্কুলে ভর্তি করে দেয়। স্কুল থেকে আসার পরে বুয়ার সাথে নর্মালি তার সময় কাটে, গল্প করে। তো বুয়াই তাকে বুয়ার সাথে থাকে, বা মার সাথেও। তো আগে মার সাথে ঘুমাতো, পর আলাদা হয়ে যায়, আলাদা একটা রুমে যায়। তখন বুয়া যখন আসছে তখন তার সাথে বুয়াও ঘুমায়। তো যেদিন ঘটনা ঘটে সে রাসেল ভাই, সেদিন আপনার প্রচন্ড ঝড় ছিল। প্রচন্ড ঝড় বলতে কি, মনে হচ্ছে যে গাছপালা সব উপরে আসবে। বিকাল থেকেই বাতাস বয়ে যাচ্ছে, রাত্রেবেলা আসে ঝড়। তো প্ল্যানিংটা বুয়ার যে আজকে রাত্রে আম পারবো, যায়নি এরকম ভাবে ময়মনসিংহের ভাষায়, যে যাবো না, আম পারবো না। তো এরকম প্ল্যান করে রাত্রে 12টার দিকে হবে। তো মেয়েটি তখন ক্লাস 5-6 পড়ে, যে হাফিজাপুর কথা বললাম, 5-6 পড়ে, অনেক আগের কথা। তো সেই যখন বাইরে আম কুড়াতে যাবে, যে গাছ থেকে আম পড়ছে, আমের পড়ার সাউন্ডও তারা পেয়েছে বৃষ্টির মাঝখানে। তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বুয়া তাকে নিয়ে গেটের বাইরে যায়, বুয়া গেটের ভেতরে থাকে এবং তাকে বলে আপনি নিয়ে আসেন। তো আম নিয়ে আসতে যে মানে হঠাৎ করে তার চোখের মধ্যে যেটা পড়ে, আম উঠাবে কি, সে ওই জায়গাতেই অজ্ঞান হয়ে যায়। যেটা দেখে আসলে ভাই, সেটা হচ্ছে যে দুইটা মেয়ে, মনে করেন দুইজনের কন্ডিশন হচ্ছে একজনের ঘাড়ের মধ্যে কামড় দিয়ে মাংস উঠাই নিয়ে আসতেছে। আচ্ছা। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি এটা কিভাবে দেখলেন? তখন তো অন্ধকার হওয়ারই কথা, রাতের বেলা। বলে যে আকাশের অবস্থা যা, আকাশ তো মেঘ করা অবস্থা থাকলে এমনি লাল থাকে, আপনি দেখবেন নিজে, আপনি সামনে কেউ দাঁড়িয়ে আছে আপনি দেখতে পারবেন। আর আমি স্পষ্ট দেখতে পারি যখন বিদ্যুৎ চমকাচ্ছিল তখন, কিছুক্ষণ পর পর। এটা দেখার পরে আমার সামনে আম কুড়াবুকে আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। পরের দিন সকালবেলা যখন আমার ঘুম ভাঙে, তখন বাবা মাকে আমি ঘটনাটি বলি, এবং বাবা মা অন্য সময়, মানে অনেক সময় দেখা যায় যে এসব ব্যাপারকে বিশ্বাস করতে চায় না, কিন্তু আমার বাবা মা আমাকে খুব ভালোভাবে সাপোর্ট দেয়। আমার বাবা মাও ভয় পেয়ে যায়, কেন জানি ভয় পেয়ে যায়, আমি জানি না। এবং বুয়া যেটা বলে যে বুয়া আমাকে অজ্ঞান অবস্থা দেখতে পায়, এখানে পড়া অবস্থা দেখতে পায়, পরে তিনি বাসায় নিয়ে আসে। তো এরপর থেকে রাসেল ভাই মেয়েটি মানে মার সাথে ঘুমাতো, আর একা ঘুমাতো না প্রায় অনেক দিন, 10 থেকে 12 দিন, 10 থেকে 12 দিন না, অ্যাকচুয়ালি 4 থেকে 5 মাস পর। আচ্ছা, 4 থেকে 5 মাস পর আসলে উনি এরকম ভাবে চিন্তা করেন, আসলে পরের দিন ঈদ ছিল রাসেল ভাই, ঈদের আগের দিন। ঈদের আগের দিন। তো এর মধ্যে জিনিসটা সামহাও নর্মাল হয়ে যায়। আর ওনার মা প্রেগনেন্ট ছিল, তো মাকে এত প্রেশার দিতে পারতো না। তো মা ওকে আমাকে আলাদা রুমে, বুয়া ওখানে মাঝে ফ্লোরে ঘুমাতো আর কি, যেহেতু ভয় মোটামুটি কেটে গেছে আর কি। তো ওই রাতে প্রচন্ড ভয় পায় ও রাসেল ভাই, যে রাত্রে আগের ঘটনাটা যে ঘটে। হঠাৎ করে ওই দিন রাতে, ঈদের আগের দিন রাতে বলা, ওর মাও একটু দেরিতে ঘুমায়। আচ্ছা, ওর মাও একটু দেরিতে ঘুমায়। তো দেরিতে ঘুমায় বলতে পরের দিন ঈদ প্রিপারেশনের একটা বিষয় আছে। ওই তারা প্রথম ময়মনসিংহে ঈদ করছে। তো এক পর্যায়ে রাতে যখন ঘুমোতে চলে যায় সবাই, গভীর রাত, তখন হঠাৎ করে সাউন্ড আসে, তার দাদা তার জন্য তাকে ডাকছে। ডাকটা এরকম যে আমার ও বুয়ে দিকে আয়, এরকম টাইপের ডাক, তার দাদার ভয়েস। তার দাদা ঠিক 4 বছর আগে মারা যায়।
তার স্পষ্ট মনে আছে, হুম। তার সব সেন্স আছে যে তার দাদার কথা ভয়েস আসছে। সে যখন হঠাৎ করে উঠে বসে তখন ভয়েসটা চেঞ্জ হয়ে তার চাচার ভয়েস হয়ে গেল। আচ্ছা। হঠাৎ করে তার চাচা থেকে তার ছোট ফুপির ভয়েস, যে এই তোর জন্য আমি পুতুল নিয়ে আসছি, তুই এদিকে আয়। তো যে মেঝেতে তাকিয়ে দেখে যে তার বুয়াটি মেঝে ঘুমিয়ে আছে, তাহলে সেই শুনছে হয়তোবা। সে ভয় কি করে, কাঁথাটি সারা শরীরে দিয়ে দেয়। কাঁথাটি দিয়ে দেওয়ার পর আর কোনো ভয়েস আসে না। তো কিছুক্ষণ ভয়েস না আসাতে সে আবার কাঁথাটি তার শরীর থেকে সরিয়ে ফেলে। সরিয়ে ফেলার পর আবারও সেই ভয়েস, দাদার ভয়েস, চাচার ভয়েস, ফুপির ভয়েস তার আত্মীয় স্বজনের, তাকে ডাকতে যাচ্ছে, তাকে কাছে ডাকছে। এমন সময় তিনি মেঝেতে তাকিয়ে দেখে বুয়া নাই। হঠাৎ করে বুয়াটা কোথায় গেল? এখন সে চিৎকার দিয়েও কোথায় যাবে? চিৎকার দিয়ে যেতে পারছে না। চিৎকার দিলে যে কোনো প্রবলেম হয়, বা দৌড়ে যাবে, অন্ধকারের ভিতরে কিভাবে দৌড়ে যাবে? তো সে তার হাতের কাছে যে হারিকেন ছিল, তখন ইলেকট্রিসিটি ছিল না রাসেল ভাই, হারিকেন থাকার কারণে হারিকেনের আলো বাড়িয়ে এসে একটু আগাতেই, মানে যে জায়গায় তার খাট ছিল ওটা খাওয়ার টেবিলের কাছেই, তো আপনার একটু আগানোর পরেই দেখতে পায় যে মানে তার বাবা মার রুমে যাওয়ার পথে আর কি, দেখে যে বুয়া শুয়ে আছে। বুয়ার মাথাটা দেখা যাচ্ছে না, তার শাড়িটা একদম লন্ডভন্ড হয়ে আছে, তার বুয়াটির মাথা দেখা যাচ্ছে না। পাশে নার পেঁচানো বাচ্চা শিশু, মানে জন্ম হওয়ার শিশু, এরকম নার পেঁচানো। এটা দেখে সে এক চিৎকার দিয়ে ওখান থেকে দৌড়াইতে রাস্তায় মানে মেঝেতেই পড়ে যায়। এরপর আর তার কিছু মনে নাই। তার চোখ, সে যখন জ্ঞান ফেরে তখন হসপিটালের ডাক্তাররা তাকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করতে থাকে। তার যখন জ্ঞান ফেরে আস্তে আস্তে, তো একটা পর্যায়ে ডাক্তাররা তাকে তার লেফট সাইড প্যারালাইজ, তার লেফট হ্যান্ড, লেফট পা এবং তার আপনার বাম ঠোঁট এখন হয়তো সে একটু রিকভার করছে, কিন্তু ওই মুহূর্তে তাকে এটা ঘোষণা করে দেয় যে আপনার লেফট সাইড পুরো প্যারালাইজ হয়ে গেছে at the age of 14-15। তো খুবই অনেক আগের ঘটনা, এবং এত কম বয়সে তার প্যারালাইজ হয়ে যাবে হঠাৎ করে, উইদাউট এনি রিজন, আউট অফ নো ওয়ে তার সাথে ঘটনাটা ঘটে গেল। তো বাবা মা খুব কষ্ট পায় এবং তার মা সবচেয়ে বেশি ধাক্কা পায়। উইদিন 1 month খুবই স্বাভাবিক, একটাই তো মেয়ে তার, আর কোনো, তখন সে প্রেগনেন্ট ছিল। কিন্তু রাসেল ভাই, আমি একটা ঘটনা একটু পরে বলি, আগে জিনিসটা বলে নেই। ঠিক 2 মাস পরে কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে তার মার মিসক্যারেজ হয়ে যায়। আচ্ছা, আফটার 2 months। আমি জাস্ট ওনার প্লটের সাথে একটু মিলালাম ঘটনাটা। তো ওনারা এতটাই স্ট্রেস ছিল ওই মুহূর্তে যখন সে হসপিটালে ছিল। বাসায় আসার পরে তারা বুয়ার জিকির করে, বুয়ার খবর নেয়। কিন্তু যখন দারোয়ানকে জিজ্ঞেস করে, আচ্ছা বুয়াটা যে ছিল বাসার মধ্যে, বুয়াটা কই? দারোয়ান বলে যে আপনারা আমি কখনো বুয়াদের সাথে তো দেখি নাই, আমি তো এই বাসায় কখনো কোনো বুয়া দেখি নাই। বুয়া কোথার থেকে পাইলেন? বলে যে আমাদের বাসায় তো বুয়া ছিল। বলে হ্যাঁ, আপনি তো সবসময় দেখি বুয়া করতেন, আমি মনে করছি আপনি আপনার মেয়েরে ডাকেন, বুয়া কোথায় পেলেন? তো ওই বুয়া আপনার বাসায় ছিল এতদিন, আপনার সাথে ছিল। বাবুর জিজ্ঞেস, আপনি দেখেন নাই বুয়াকে কখনো? বুয়াটা তো সবসময় ওর সাথে থাকতো, হাফিজের সাথে। বলেন না আপনি বুয়া ডাকতেন, এবং অনেকবার বুয়া বলছেন আমাদের সামনে, কিন্তু কখনো আমি ওরকম কাউকে দেখি নাই। তাহলে উনি কে ছিল? হয়তো কিছু একটা ছিল যাকে ওনাকে ইনফ্লুয়েন্স করে এই বিপদের দিকে নিয়ে গেছে, হয়তো বা। রাসেল ভাই, এখন পর্যন্ত যেটা দেখা গেছে ওনার কিছুটা, এখন আগে যেটা হতো যে একদমই মুভ করতে পারতো না, এখন কিছুটা হলেও মুভ করতে পারে। ডাক্তার দেখাতে বিভিন্ন দেশে বিদেশে ট্রিটমেন্ট করাতে কিছুটা মুভমেন্ট করাতে পারে। তিনি এই মুহূর্তে সুইজারল্যান্ডে আছেন এবং হাঁটা শিখেছে। উনি যে হাঁটা চলাফেরা করছেন, এটা করেছেন সুইমিং পুলে, শিখেছেন উনি সুইমিং পুলে। ওখানে সুইমিং পুলে আস্তে আস্তে তার লিমস গুলো মুভমেন্ট করানো হয়েছে। এখন সে মোটামুটি করতে পারে, কিন্তু স্টিল এজ অফ 39 উনি এখনো পর্যন্ত কোনো ধরনের আর এরকম বিপদে পড়েনি, কিন্তু উনি কোনো ধরনের বিয়ে শাদীও করেন নাই। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি সুদীপ্ত, এসছি নিকুঞ্জ থেকে, এআরবিতে ইঞ্জিনিয়ারিং পড়ছি। ওকে, আমরা চলে যাই আপনার ঘটনায়। আচ্ছা রাসেল ভাই, এটা হচ্ছে বেসিক্যালি আমার মামার ঘটনা। আজ থেকে প্রায় 12 কি 13 বছর আগের ঘটনা। সো মামা তখন নতুন ক্লাস 9-এ উঠে। সো রাসেল ভাই নতুন 9-এ ওঠার পর অনেকে ফিজিক্স কেমিস্ট্রি টিচার রাখা শুরু করে। তো এই আমার মামাও একটা স্যারের কাছে ভর্তি হয়। তো এই স্যার ছিলেন পুরান ঢাকার অনেক স্টিমড একটা স্কুলের টিচার, আমি নামটা বলছি না। তো মামাদের ব্যাচ ছিল সন্ধ্যার পরে। তো এখন স্যার যে বাসাটাতে থাকতেন সেই বাসার শেপটা আমি প্রথমে একটু বলে নিই। এটা হচ্ছে আপনার 3 কোণ একটা বাসা, মাঝখানে ছোট্ট একটা উঠোন, সেই উঠোনের মধ্যে একটা কুয়া ছিল। তো এই বাসার শেপটা নিয়ে পরে অনেক আলোচনা হয়েছে যে এটা ইলুমিনাটি একটা স্টাইল ছিল। তো যাই হোক, ওই মামাদের
ফ্রেন্ড সার্কেলের এক ফ্রেন্ড একবার মানে চিন্তা করে যে এই স্যার, আর এলাকায় অনেকেই অনেক কিছু এর নামে শুনতো যে স্যার হয়তো ব্ল্যাক ম্যাজিকের সাথে সংযুক্ত, স্যার হয়তো অনেক রিচুয়ালস গুলা করে যেগুলা মানে ভেরিফাইড না। তো আমি সত্য কি মিথ্যা জানি রাসেল ভাই, অনেকেই নাকি এরকমটা বলে যে আমি যদি ব্ল্যাক ম্যাজিক করি বা কেউ যদি এটা আমার সামনে চিন্তা করে আমি সেই নেটওয়ার্কটা পাই। তো অনেক অনেক ফ্রেন্ড যখন চিন্তা করতো আচ্ছা স্যার তো ব্ল্যাক ম্যাজিক করছে, তখন স্যার তাদের দিকে মানে অদ্ভুত দৃষ্টিতে তাকাতো যে স্যার তাদের মাইন্ড রিড করতে পারছে। তো যাই হোক, একদিন সন্ধ্যাবেলা কাহিনী, তো ওই আমাদের ব্যাচের এক ফ্রেন্ড লক্ষ্য করে যে স্যারের বাসায় যে শোকেস আছে, শোকেসের মধ্যে অনেকগুলো মোমবাতি ছিল, ছোট বড়। তো প্রত্যেকটা মোমবাতি কালো। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে স্যারের বাসার যে বেডশিট ছিল, যেগুলো পর্দা ছিল, ইভেন যেগুলো ফ্যানের পাখা ছিল, সবগুলো ছিল ফুল ব্ল্যাক। এই কোয়েশ্চেনটা একদিন এক ফ্রেন্ড স্যারকে করে, যাচ্ছে স্যার আপনার বাসা সবকিছু এরকম কালো কেন, আর মোস্ট ইন্টারেস্টিংলি ওই কালো মোমগুলো আপনি কোথেকে পাইছেন? তো মানে ওই ফ্রেন্ড, মানে অনেকে আমরা জানি যে ব্ল্যাক ম্যাজিক করতে গেলে কালো রঙের মোমবাতি অনেক মানে প্রয়োজন, বা সাধারণত কালো রঙের মোমবাতি বাজারে হয় না। তো স্যার এটা মানে খুব সিম্পলি এড়ায় যায় যে হ্যাঁ এটা আমার গিফট করছে একজন, অসুবিধা নেই, এটা জানা দরকার নেই তোমাদের। তো এরকম 2-3 দিন গেল। একদিনের ঘটনা, এক ফ্রেন্ডের মানে টেবিল থেকে কলম নিচে পড়ে যায়। তো ওই ফ্রেন্ড উঠাতে গেলে দেখে যে তাদের যে ফ্লোর ছিল, ফ্লোরে মানে পেন্টাগনের মতো অনেকগুলো শেপ আঁকা, যেগুলো ব্ল্যাক ম্যাজিকে বিভিন্ন জায়গায় মানে আমরা শুনেছি করা হয়, ইউজ করা হয়। তো এইটা ওই দিন ওই ফ্রেন্ড মানে প্রাইভেটে কাউকে কিছু বলে না, পরের দিন এসে প্রত্যেকেই বলে যে আমি তো স্যারের বাসায় সিমেন্টে এরকম খোদাই করা বিভিন্ন পেন্টাগনের শেপ দেখেছি। আচ্ছা। তো পরের দিন সব ফ্রেন্ডই এগুলা দেখে এবং এই ব্যাপারটা অনেক মানে আলোচনার মধ্যে চলে আসে। তো একদিন ওই সবগুলো ফ্রেন্ড প্ল্যান করে যে আচ্ছা স্যারের বাসার ভেতরে আমরা তো কখনো যাইনি, মানে আমি তো আগে বলছিলাম আসলে মাঝখানে একটা উঠোন, 3 কোণা বাসা, তো মাঝখানে একদিন যাব, যে কোনো একজনের গিয়ে দেখতে হয় যে আসলে ব্যাপারটার ভিতরটা কি। যে আর আরেকটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, ওই লোকালের মানুষজন বলে যে এই স্যারের বাসা থেকে রাত 3টার পরে কুকুর বিড়াল সহ ছোট ছোট বাচ্চাদের স্ক্রিমিং শোনা যেত। এবং স্যারের মানে স্যার একাই ছিল, সিঙ্গেল ছিল, স্যারের কোনো ওয়াইফ বা বাচ্চা কেউ কোনোদিন দেখেনি। আচ্ছা। তো যেই প্ল্যান সেই কাজ। এক ফ্রেন্ড একবার হঠাৎ করে বলল স্যার আমার তো খুব পানি পিপাসা লাগছে, আমি মানে ভেতর পানি খেতে যেতে পারি? তো স্যার মানে কিচেনের এরকম হাত দিয়ে ইশারা দিয়ে কিচেন দেখা দেয়। সো ওই ফ্রেন্ড, ওই ছেলেটা মানে যায় কিচেনে, কিচেনে যাওয়ার সময় তার কুয়োটা ক্রস করা লাগে। সে কুয়া ক্রস করে কিচেন যায়, কিচেন থেকে পানি খায়। আরেকটা ইন্টারেস্টিং কথা যেটা বলতে ভুলে গেছিলাম, যে প্রাইভেটের পড়ানোর সময় প্রত্যেকটা স্টুডেন্টই একটা সাউন্ড শোনায়, যেটা হচ্ছে ছপ ছপ একটা সাউন্ড, মানে ওই কুয়োতে মানে কেউ জামা কাপড় ধুইলে যেরকম সাউন্ড হয়, অথবা ওই কুয়ার পানিতে কেউ মানে কিছু ফালাচ্ছে আবার উঠাচ্ছে আবার পড়ছে, এরকম একটা ছপ ছপ সাউন্ড। সো ওই ফ্রেন্ডটা যখন ক্রস করে আসছিল তখন সে আবার এই ছপ ছপ সাউন্ডটা শুনতে পায়। তো কিউরিয়াসলি সে ওই কুয়ার সামনে যায় মানে উকি দেয়। তো উকি দেওয়ার পর সে যেটা দেখতে পায় রাসেল ভাই, কুয়ার পাশে যে বালতি যে রশি দিয়ে বাঁধা থাকে, সে বালতি একদম আপনার পানির নিচ পর্যন্ত ডুবানো, আর রশি দিয়ে এটাকে এক্স্যাক্টলি বিড়াল বলা চলে না, বিড়ালের চেয়ে অনেক বড় আকৃতির কোন একটা কিছু, তার মাথা ছিল, তার 2টো চোখও ছিল, একটা কিছু মানে ওই রশি বেবে উপরে ওঠার ট্রাই করছে, অনেক বড় বড় কালো লোম ছিল সেটার মধ্যে। এবং 2-3 সেকেন্ড পর এটা পড়ে যাচ্ছে, অ্যাপারেন্টলি আবার এটা উঠছে, আবার এটা 2-3 সেকেন্ড পর পড়ছে, এবং এইটার সাউন্ডই এই প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ফ্রেন্ড শুনতো, এই ছপ ছপ সাউন্ড। এইটা দেখার পরে সে খুব ভয় পেয়ে যায়, আর সে দৌড়ায় আসার পরে যেই মানে রুমে তাদের ব্যাচ পড়তো, তখন মানে ঢুকে দেখে যে স্যারের মুখ অগ্নিবর্ণ, স্যার ওর দিকে খুব মানে খারাপ একটা দৃষ্টিতে তাকিয়ে আছে। তো এইটা দেখার পরে স্যারের এই চেহারা দেখার পরে আবার ওই কালো জিনিসটা দেখার পরে মানে ও ফেইন্ট হয়ে যায়। তো পরবর্তীতে এই ঘটনা ওদের স্কুলে রাসেল ভাই জানাজানি হয়ে যায়, এলাকায় জানাজানি হয়ে যায়। স্যার রিজাইন লেটার দেয় স্কুল থেকে, বাড়ি ছেড়ে দেয়। তো দীর্ঘ 5-6 মাস পরে বাড়িটা যখন মানে আবার মানে লোকাল বা যারা রিকনস্ট্রাকশন করে তারা দেখতে পায় যে কুয়োটা যখন তার ভরাট করে ফেলে এক সময়, ওটা এখন আর নাই। তো ওটা ভরাট করার সময় ওই কুয়ার নিচে থেকে কাটা বিড়ালের মাথা, কুকুরের মাথা সহ বিভিন্ন জিনিসের স্কাল পাওয়া যায়। তো এইগুলা সম্ভবত ওই স্যার মানে ব্ল্যাক ম্যাজিক করতে ইউজ করতো, এগুলা লোকালরা বিশ্বাস করে। এটাই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আমি শুরুতে জানতে চাবো আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব।
হ্যালো ডিয়ার লিসেনার, দিস ইজ জামালউদ্দিন উদয়। আমি সিটি ইউনিভার্সিটিতে জব করছি ইনস্ট্রাক্টর অ্যান্ড আইটি অ্যাসিস্ট হিসাবে। ওকে, আমরা ঘটনায় যাই। জি রাসেল ভাইয়া, আমি আমার দাদির সাথে যে ঘটনাটি ঘটেছে আমি সেটাই সবচেয়ে ফার্স্টে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে প্রায় 1965 এর দিকে একটি স্টোরি, যুদ্ধের আগে। তো তখনও আমার আব্বু আসলে জন্ম হয়নি। আমার আব্বু তার আগেরও স্টোরি আর কি সেটা। সো যখন গ্রামের গুলো যেটা হয়, আমাদের গ্রামের বাড়িটা ছিল একটা কুমিল্লা জেলার দেবিদ্বার থানাতে, আমি গ্রামের নামটা না বলি, সেটা একটা রুরাল এরিয়াতে অনেকটা বলা চলে। সো গ্রামে যেটা হয়, যুদ্ধের আগের বাড়িগুলো মূলত হয় কি যে খুব সম্ভবত যে বাইরের দিকে ওয়াশরুমগুলো থাকে বা বাথরুমগুলো থাকে অনেকটা দূরে থাকে। স্পেশালি দেখা যায় যে আমরা এখনকার যেরকম মডার্ন যেরকম ঘর বাড়ি হয় অ্যাটাচড থাকে না, সেটা অনেকটা দূরে হয়। সো আমাদের বাড়িটার একটু ডেসক্রিপশন দিতে হবে, বিকজ অফ আমাদের যে ঘরটা ছিল সেটা ছিল হচ্ছে অনেকটা পুকুর পাড়ের সাথে। সো পুকুর পাড়ের চারদিকে অনেক জঙ্গল ছিল, স্পেশালি আপনার পুকুর পাড়ের চারদিকে জঙ্গল ছিল। ইভেন আমাদের ঘরের পিছনেই মানে অনেকটা হন্টেড লাগতো প্লেসটাকে। আমি 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 নিজেও ছোটবেলায় অনেক নয়েজ পাইতাম, যেটা হচ্ছে মানে অনেকটা ছোটবেলা থেকে শোনা আর কি, যে ওই জঙ্গলের ভিতরে আসলে অনেক বেশি পরিমাণে অনেক কাহিনী আছে বা অনেক কিছু আছে। ইভেন আমার যে ঘরটা ছিল তার পিছনে ইভেন জঙ্গলের ভিতরে একটা গাব গাছ একটা ছিল, যেটা নিয়ে অনেক হন্টেড কিছু স্টোরি আছে, যেটাকে বলে মানুষ আমাদের এলাকার, ইভেন আমার বাড়ির সবাই বলে যে ওই গাছটা বেশি একটা ভালো না, অনেক পুরাতন গাছ, বাট এটার এজ কত আসলে আমরা কেউ জানি না মূলত। সো দাদি একদিন যেটা হয়েছিল, সন্ধ্যার দিকে ওয়াশরুমের দিকে বাথরুমের দিকে যাচ্ছিল। তো উনি সেখানে গিয়ে আসলে যখন আসতেছিল তখন খুব সম্ভবত ওই গাব গাছের ওই সাইডে উনি হয়তো হেঁটেছিল। সো সেখানে পা দিয়েছিল আর কি। দ্যাটস মিন যতটুকু আমি জানি যে সেখান দিয়ে মানে আসার সময় 3টা জিন ছিল যারা খাচ্ছিল সন্ধ্যার দিকে। সো তাদের খাবারের প্লেটে দাদি পা দিয়েছিল, সেটা উনি নিজে তো আর দেখতে পায়নি, সেটা আসলে খেয়ালও করতে পারেনি। তো তিনি যখন বাসায় আসলেন তারপর থেকে আসলে মানে অ্যাবনর্মাল স্টোরিগুলো হতে থাকলো আর কি। যে দেখা যাচ্ছে যে বাসায় আসার পরেই দাদার সাথে রাতে দেখা গেল যে চোখ টোক রাঙাচ্ছে, মানে কেমন হয়ে যাচ্ছে, মানে কথাবার্তা দেখা যাচ্ছে নর্মাল না। তখন দাদা ভাবলো যে আসলে কি হলো হুট করে, কিছু তো বুঝতে পারলাম না। তো দাদা দেখা গেল যে ওই আমার যেই বর্মা আছে তাকে সবকিছু শেয়ার করলো যে এই অবস্থা, এখন আসলে কি করতে পারি। সে তো দেখা যাচ্ছে অ্যাবনর্মাল ম্যানার করা শুরু করছে। তো একটা পর্যায়ে দাদি আসলে আস্তে আস্তে দেখা গেল যে এই জিনিসটা আরো বেশি প্রবলেম হতে শুরু করলো। তো তার কিছুদিন কয়েক বছর 2 বছর পরই মনে খুব 2 বছর পরই আব্বুর জন্ম হয়। তো আব্বুর জন্মটা আসলে অনেকটা প্রবলেম মাঝখানে হয়, যা সেটা আমি শেয়ার করতে চাচ্ছি না আপাতত। সো দেখা গেলো যে আব্বু যখন আস্তে আস্তে মানে বড়তে থাকে, তো কিন্তু দাদির এই প্রবলেমগুলো হতেই ছিল, মানে আস্তে আস্তে বাড়তে ছিল প্রবলেমগুলো। মানে একটা পর্যায়ে এত বেশি পরিমাণে বাড়তেছিল যে সপ্তাহে একদিনই প্রবলেম হতো। তো দাদা কোন রকমে সেটা কন্ট্রোল করতো। প্রায় সময় গ্রামের হুজুর ছিল, হুজুর এনে আসলে প্রায় সময় দেখানো হতো। তো হুজুর ঝাড় ফুঁক করলে কিছুক্ষণ থাকতো, সেটা হয়তো উনি দোয়া টোয়া পরে দিয়ে যেত। তো দোয়া টোয়া পড়লে একটা শর্ট টাইমের জন্য হয়তো সেই প্রবলেমটা হতো না, কিন্তু আপনার একটা পর্যায়ে আস্তে আস্তে প্রবলেমগুলো বাড়তে শুরু করলো। এমন হচ্ছিল যে উনি ঘরের মধ্যে থাকতো না, ঘরের বাইরে চলে যেত। রাতে দেখা যাচ্ছে দরজা লক করে দাদা ঘুমাতো। দেখা যাচ্ছে যে রাতের সময় দেখা যাচ্ছে সবকিছু দরজা খুলে সুন্দর করে বের হয়ে যাচ্ছে কাউকে না বলে। ইভেন বের হয়ে যাচ্ছে ওই জঙ্গলের দিকে যাচ্ছে। এক সময় দেখা যাচ্ছে ওই গাব গাছের দিকে যাচ্ছে, যে জঙ্গলটা আছে পুকুর পাড়ের দিকে চলে যাচ্ছে। দেখা যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে বাড়ির সবাই মিলে খুঁজে বের করা হচ্ছে যে কোথায় গেল। গিয়ে দেখা যাচ্ছে সেখানে কথা বলতেছে কন্টিনিউয়াস, মানে ঝগড়াঝাটি করতেছে। মানে আমরা কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু সে কারোর সাথে ঝগড়াঝাটি করতেছে টোটালি। মানে জাস্ট আমি যখন আব্বু আস্তে আস্তে বড় হলো, তখন এভাবে কন্টিনিউয়াস সমস্যাগুলো সলভ হচ্ছে না। দাদুর এই প্রবলেমগুলো লেগেই থাকছিল, কোনোভাবে কোনো সলভ করতে পারছে না, কোনো হুজুরও আসলে সমাধান করতে পারছে না। দাদা অনেক ট্রাই করছে। পরে আব্বু আস্তে আস্তে বড় হলো। তো আব্বু বড় হওয়ার পরে আব্বুই ফ্যামিলির পরে হালটা ধরলো। তো পরে আব্বুর বিয়ে হলো, যে আম্মু আসলো বাসাতে বা ইয়ে হলো। তারপর থেকে আম্মুর উপর সবকিছু দায়িত্ব গেছিল দাদিকে দেখাশোনা করার জন্য। সো এরপরে আম্মু আসলে পুরো মানে মেইন ঘটনাগুলো
মানে লাস্টের দিকে আম্মু ফেস করছে স্পেশালি। তো আম্মু গত পরশুদিন আমাকে সবকিছু শেয়ার করছিল যে এই অবস্থা হচ্ছে। তো আমি তার মধ্যে কয়েকটা স্টোরি আমি শেয়ার করি। আমি যখন ছোট ছিলাম, যখন আমি ক্লাস 2-তে পড়ি, খুব সম্ভবত 1998 সালের দিকে, তখন আমি ছোট, আমার অনেক কিছু মনে আছে। সো একদিন আমাদের মাটির ঘর ছিল তখন গ্রামে, একদম রুরাল এরিয়াতে তখন। তো যখন একদিন দেখলাম যে দাদিকে কোথাও খুঁজেই পাচ্ছে না, পুরো বাড়ি তখন ডাক পড়ে গেছে যে আসলে দাদি নাই বাসাতে, সন্ধ্যার পরে 7টার দিকে। তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, পরে সবাই মিলে খোঁজাখুঁজি করলো, সবাই টর্চ লাইট দিয়ে পুরো গ্রাম, তো আসলে সন্ধ্যা 6টা-7টার পরই দেখা যায় সবকিছু হয়ে যেত। আর তখন আসলে ওই গ্রামটাতে পুরোপুরি কারেন্ট যায়নি, যেখানে অনেকটা অন্ধকার হয়ে যেত। সো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক দূরে খোঁজা হচ্ছে, সব জায়গায় খোঁজা হচ্ছে। পরে দাদিকে দেখা গেল যে উনি একটা প্রদীপ নিয়ে, আর কি, যেটা আমরা গ্রামের এলাকায় বাতি বলি বা সামথিং বলি, তিনি ওটা জ্বালিয়ে নিয়ে কেরোসিনের ওটা নিয়ে চলে গেছে অনেক দূরে। তো পরে গিয়ে মানে আমি নিজের কানে শুনছিলাম কয়েকটা কথা। উনি বলতেছে যে তোদের মানে বলতেছে তোরা কি চাস, তখন বলতেছে আমাকে নিয়ে তোরা কি করবি, কি করতে চাস, তোরা ছেড়ে দে, আমি আমার করতে চাস। তো এরকম অনেক গালাগালি প্রচুর করতেছে একের পর এক। পরে বাড়ির আরো কয়েকজন মিলে দাদিকে আনতে যায়, কিন্তু আসলে তার সাথে কেউ পারতেছিল না। মানে তার সুপার ন্যাচারাল একটা পাওয়ার থাকে, সেরকম একটা পাওয়ার চলে এসেছিল বডিতে। দেখা যাচ্ছে যে আমার কাকারা ছিল, কাকারা সবাই ধরার পর দেখা যাচ্ছে 3জন, আমি আমার নিজের চোখে দেখেছিলাম যে 3জন পুরুষ তাকে ধরেছিল, সে 3জনকে ঢিল মেরে ফেলে দিয়েছিল অনেকটা। জাস্ট আমরা যেরকম রেসলিং দেখি, অ্যাজ লাইক রেসলিংই আসলে এটা পসিবল আর মুভিতে। সো আমি ওইরকম, মানে আমার কাছে সেরকম মনে হলো যে উনি জাস্ট 2-3জনকে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দিল। তখন আমি তো ভয়ে যাইনি, পরে আমি দূর থেকে দেখতেছিলাম। পরে সবাই মিলে ধরে কোনো রকমে হাত ধরে পা ধরে কোনো মানে বাড়িতে নিয়ে আসলো। এনে দেখা গেলো যে বাড়িতে আনার পর যেটা করা হয় মূলত সেটা হচ্ছে খুব সম্ভবত তেল গরম করে একটা মালিশ করা হয়, যেটা আগের দিনে করা হতো, যে হ্যাঁ হয়তো শরীর যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা করা হতো। সো সেম টাইপের জিনিসগুলো ওনাকে করা হচ্ছিল, করে দেখা গেলো যে তারপর আস্তে আস্তে সেটা নর্মাল হতো না। পরে ইমাম আনা হলো, মসজিদের ইমাম এনে তাকে দোয়া টোয়া পরে আস্তে আস্তে ব্যালেন্স মানে আনা হলো। তো পুরোপুরি আসলে আনতে পারছিল না। একটা পর্যায়ে দেখা গেলো তাকে খাটে শোয়ানো হলো, তাকে সবাই মিলে ধরা হলো। তো সে ওখানেও দেখা যাচ্ছে তার মানে দেখতে দেহের গঠন খুব ভালো ছিল না, খুব মোটাও ছিল না, খুব ওরকম ছিল না যে কাউকে খুব পাওয়ার পাবে বা শৈলে, কিন্তু সে দেখা যাচ্ছে অনেক সুপার ন্যাচারাল পাওয়ার পেয়ে যেত একটা সময়। তো আপনার যেটা হচ্ছিল যে লাস্টের দিকে সে আসলে ওই প্রচুর পরিমাণে মানুষকে আসলে ধাক্কায় পড়ে একদম ফেলে দিত। তো একটা পর্যায়ে লাস্টের দিকে যেটা হলো সেটা হলো যে আব্বু অনেক হুজুর টুজুর দেখা শুরু করলো, আসলে কি করা যায়, কোনো বুজুর্গ ব্যক্তি খোঁজা শুরু করলো। জি। সো লাস্টের দিকে যেটা হচ্ছিল যে মানে আব্বু কোনো রাস্তাই পাচ্ছিল না, যেহেতু এখন বাড়ির সবাই বলতেছিল যে আসলে এটা সমাধান করা খুবই দরকার, কারণ হচ্ছে সে বারবার প্রবলেম ফেস করতেছে। তো হুজুর যেটা বলছিল যে তাকে প্রচুর মারা হতো। এরপরে কি হলো? আমরা অনেকক্ষণ ধরে শুনছি একটা জিনিস, এরপরে তাকে প্রচুর মারা ধরা করা হতো। পরে একদিন পরে যেটা হলো, আব্বু এক হুজুর আনা হলো, তাকে এনে মানে যেটা করা হলো যে সে কন্ট্রাক্টে গেল যে তাকে মানে সমাধান করতে পারবে, কিন্তু কেউ পারলো না। সে একটা সমাধানের জন্য কন্ট্রাক্ট করলো। তো পরে যেটা ওই হুজুর বলল যে আপনি বাসায় যাবেন, বাসায় গিয়ে দেখবেন যে আসলে তাকে মানে আপনার বাসাতে কিছু একটা ঘটবে, অ্যাবনর্মাল কিছু একটা ঘটবে, আপনি জাস্ট খেয়াল রাখবেন, যদি সমাধান হয় তাহলে আপনার বাসাতে কিছু একটা অ্যাবনর্মাল ঘটবে। তখন মানে এরপর যেটা হলো যে একদিন এর পরের দিনে কাহিনীটা হলো যেটা হলো আম্মু বাসা খাচ্ছে, দাদিও ছিল সেখানে। তো আমাদের মুরগি ছিল, মুরগিগুলো আসলে ডিমের তা দিচ্ছিল। একটা মুরগি সবচেয়ে ভালো একটা মুরগি ছিল, সেটা হুট করে যেটা হচ্ছিল যে ওই আপনার জাস্ট একটা মুরগি সেখান থেকে পড়ে গেল, মানে একদম সুস্থ একটা মুরগি পড়ে গেল, ধাম করে পড়ে নিচে পড়ে দেখা গেলো সেটা একদম টোটালি মারা গেল। পরে মারা গেল। পরে মানে আব্বু ওই ইয়াকে কল দিল, হুজুর মানে হুজুরের কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, তখন কত ফোন ছিল না, তখন জিজ্ঞাসা করলো যে আসলে এই কাহিনী করছে, বলে যে হ্যাঁ সেটা দিয়েই সেটা আসলে সমাধান হয়ে গেছে, আপনার সেখান থেকে চলে গেছে, সেটা ওই মুরগিটা মারা গেছে মানে হচ্ছে তার উপর দিয়ে একটা ইয়াতে চলে গেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমাদের সঙ্গে আরো একজন অতিথি
তার ঘটনা শেয়ার করতে এসেছেন। আমরা তার কাছ থেকে তার ঘটনা শুনবো এবং শুরুতেই জেনে নিব যে ওনার নাম, উনি কোথা থেকে এসেছেন, তারপরে ওনার ঘটনা শুনবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমি রিমন বলছি, আমি হচ্ছে ফার্মগেট থেকে। তো রাসেল ভাই, আমি প্রথমে কিছু আমার বন্ধু বান্ধব আমার কিছু আছে যারা শুনতেছে আমাকে। প্লিজ আপনি ঘটনায় চলে যাই আমরা। আচ্ছা, তো ভাই আমার যে ঘটনাটা সেটা হচ্ছে গিয়ে মানে শুরুতে আমি একটা কথা বলতে চাই যে আমার যে মানে কিছু লিসেনার্সদের উল্লেখ করে কিছু বলতে চাই যে তারা যেন তাদের মা বাবার কথা অমান্য না করে। তো ঘটনাটা হচ্ছে এটা যে গত 3 এপ্রিল আমাদের এইচএসসি এক্সাম শুরু হয়। তো এইচএসসি এক্সাম 3 এপ্রিল আমাদের শুরু হয় বাংলা। তো 4 এপ্রিল বন্ধ থাকে আর 5 এপ্রিল বাংলা সেকেন্ড পেপার শুরু হয়। তো 6 এপ্রিল আমার একটা ফ্রেন্ডের বার্থডে, ওর নাম রিমন, RS রিমন। তো আমি মানে 5 এপ্রিল আমার বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে আমি মানে বাসায় চলে আসি তাড়াতাড়ি। তো 6 এপ্রিল মানে যেহেতু ফ্রেন্ডের বার্থডে, তো 5 এপ্রিল আমি বাসায় এসে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাস্তা করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি পড়া শুরু করে দিই। কারণ 6 এপ্রিল যেহেতু আমার বন্ধুর বার্থডে, তো যতটুকু পারি সিলেবাসটা কভার করার জন্য আমি মানে পড়া শুরু করি। তো পড়া শুরু করতে করতে রাত্র অনেকটুক বেজে যায়। রাত্রে যখন পড়া শুরু করি, তো সকাল যখন 5টা বেজে যায় পড়া শুরু করি। পড়া শুরু করেছেন, হ্যাঁ। তারপরে বলেন প্লিজ। তো 5টার দিকে আর পারি না, মানে চোখে ঘুম চলে আসে, তো ঘুমাতে চলে যাই। তো ঘুম থেকে যখন উঠি তো তখন দেখি যে দুপুর 3টা বাজে। তো উঠে দেখি যে মানে মানে বাবা আছে সাথে। তো আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আমি মানে ফ্রেন্ডকে ফোন দিলাম। তো ও বললো যে তুই সন্ধ্যায় আসবি। তো এই ব্যাপারটা আমি বাবাকে বলি না, বাসায় বলি না। আমার বাবা একটু রাগী টাইপ। তো বাবাকে বলি যে আব্বু আমি তো ফ্রেন্ডের বার্থডে, তো ওর বার্থডেতে যাব। তো আব্বু আমাকে অনেক বারণ করে, বলে কি না যাওয়া যাবে না, কালকে তোমার বোর্ড এক্সাম, তোমার যাওয়া যাবে না। তো আমি অনেক আম্মুকে বলি, আম্মু বলে কি আমি কি বলবো, তুমি তোমার বাবাকে বলো। তো অনেক বলি, বাবা শোনা। তো আমি এক সময় করি কি বাবার সাথে অনেক তর্ক করে আমি আমার রুমে চলে আসি। এসে রুমটা লক করে আমি গান শুনতে থাকি। তো যখন বিকাল 5টা বাজে তখন আমি মানে উঠে ফ্রেশ হয়ে আমি মানে ঘড়িতে তাকিয়ে দেখি যে মানে 5:30 কি 5:45 মতো বাজে। তো আমি রেডি হয়ে যখন বাসা থেকে বের হব, তো দেখি যে বাবা আমার দিকে তাকিয়ে আছে আকুল দৃষ্টিতে। তো বারবার বলতে চাচ্ছে যে তুই যাস না বাবা, যাস না। তো আমি বাবার কথা উপেক্ষা করে আমি রুম থেকে মানে বাসা থেকে বের হয়ে যাই। তো বের হয়ে আমি মানে যখন রাস্তায় আসি তখন ওর ফ্রেন্ডকে ফোন দিলাম। তো ও বললো যে কোথায় তুই? তো আমি বললাম যে দোস্ত যে আমি আসতেছি, আমি আর কিছুক্ষণের মধ্যে এসে যাব। তো বললো ঠিক আছে তুই আয়। তো আমি ফার্মগেট থেকে মানে লেগুনাতে উঠে পড়ি। ওর বাসাটা হচ্ছে বাটা সিগন্যাল। তো লেগুনাতে উঠে পড়ি। তো 15 কি 20 মিনিটের মধ্যে আমি নীলক্ষেত নামি। তো নীলক্ষেত থেকে আমি ওর বাসায় চলে যাই। তো গিয়ে দেখি যে সব ফ্রেন্ড সার্কেল ওখানে আছে। তো সবাই এসে গেছে, শুধু আমি বাদে। তো সবাই আমার জন্য ওয়েট করতেছিল। তো আমি এসে ওদের সাথে মানে বার্থডে কেক কাটি, ওর বার্থডেটা সেলিব্রেট করি, অনেক আড্ডা দিই। তো দেখতে দেখতে রাত 10:45 কি 50 মতো বাজবে। তো আমি হঠাৎ করে মনে হয় যে আমাদের 11টার দিকে তো আমাদের মানে আমাদের গেটটা লাগিয়ে দেয় বাসার। তো বাড়িওয়ালা গেট লাগাই দেয়। সো আমি তাড়াতাড়ি ওকে বলি যে দোস্ত আমি বাসায় চলে যাব, তো তুই আমাকে ছাড় এখন। তো বলে কি এত রাত হয়ে গেছে, তো আমি তোকে আগায় দিব। তো আমি বললাম যে না থাক, আমি চলে যেতে পারবো, কালকে এক্সাম হলে দেখা হবে তোর সাথে। তো বললো ঠিক আছে সাবধানে যাস, বাসায় যা আমাকে একটা ফোন দিস। তো আমি বললাম ঠিক আছে। তো আমি বাসায় আসি, মানে রাস্তায় যখন আসি তো দেখলাম যে 12টার মতো বেজে যাবে। তো মোবাইলটা বের করি, পকেটে সাইলেন্ট ছিল। তো দেখলাম যে বাবার 9টা মিসড কল ছিল। তো আমি দেখে আমার অনেক ভয় লাগে যে বাবা অনেক ফোন দিছে। তো 12টা বেজে গেছে, তো 11টা তো আমাদের গেট লাগিয়ে দেয়। তো আমি হাঁটা ধরি। তো আসলে ভাই মানে ওই সময়টা ছিল 12টা পরে, মানে একটু ঠান্ডা ছিল প্লেসটা। তো দেখলাম যে রাস্তাঘাটে মানে মানুষ অনেকটা কম, মানে খুব কম বলতে গেলে। তো আমি হাঁটা শুরু করি। তো কোনো রিক্সা মানে কোনো যানবাহন পাচ্ছিলাম না। তো হাঁটা শুরু করি। তো একসময় হাঁটতে হাঁটতে মানে আমি মানে অনেকটুক চলে আসি, কোনো রিক্সা কিছু পাই না। তো একটা কথা বলা যে আমার একটা ব্যাড হ্যাবিট আছে যে আমি একটু স্মোকিং করি। তো আমি পকেট থেকে একটা সিগারেট বের করি, সিগারেটটা আমি ধরাই।
ধরে আমি হাঁটতে থাকি। তো হাঁটতে হাঁটতে আমি যখন গ্রিন রোডে আসবো, এমন সময় দেখি যে আমার সামনে সোজাসুজি মানে ওই পারে, মানে আমি এই পারে ওই পারে দেখলাম যে একটা বোরকা পরা একটা মহিলা, মানে আমার মনে হচ্ছে যে আমার দিকে উনি লুক করে তাকিয়ে আছে। তো আমি মানে একটু মানে অন্যরকম ফিল করি, তো আমি সিগারেটটা ফালায় দিই হাত থেকে। তো আমি দেখলাম যে সামনে একটা রিক্সা মানে বইসা আছে, মানে রিক্সা দাঁড়ায় আছে। তো আমি রিক্সাতে উঠলাম। তো বললাম যে মানে উঠলাম, তো সাথে একটা মহিলাটা দাঁড়ায় আছে বোরকা পরা। তো আমি বললাম যে আন্টি আপনি কোথায় যাবেন? উনি কোনো কথা বললো না। তারপর আবার বললাম কোনো কথা বললো না। তারপর উনি শুধু আস্তে করে বললো যে আমি পান্থপথ যাব। আমি বললাম আচ্ছা আন্টি, আমি তো ওদিক দিয়ে যাচ্ছি, তো আপনি আমার রিক্সায় উঠেন, এত রাত্রে তো মানে ডাকাত বা চোরের ভয় থাকতে পারে, তো আপনি উঠে পড়েন, আমরা একসাথে যাই, শেয়ারে যাব, টাকা আমরা শেয়ারই দেবো ভাড়া। উনি কিছু বললো না, উনি উঠে পড়লো। তো আমার সাথে উনি ছিল, তো আমি যাচ্ছি রিক্সা। তো এমন সময় ভাই আমি দেখলাম যে ওনার হাতে মানে একটা পাউরুটি ছিল। তো উনি ভাইয়া এমন পাউরুটি? হ্যাঁ, একটা পাউরুটি ছিল। তো উনি এমন ভাবে পাউরুটিটা খাওয়া শুরু করলো। তো ভাই আমার মনে হলো যে উনি অনেকদিন ধরে ক্ষুধার্ত। তো আমি জিনিসটা দেখলাম, আমি একটু বেশি কিছু মনে করলাম না, আমি একটু মানে অন্যরকম লুক মানে মনে হলো। তো আমি কিছু এদিক দিয়ে খেয়াল করলাম না, আমি আমার মতো আছি। তো কিছুক্ষণ যাওয়ার পর মনে হচ্ছে যে মানে একটা গরম একটা ভাব, আমার মানে ঠান্ডা ছিল তো ওই সময় একটু হালকা, গরম একটা ভাব আমার সাইড মানে আমার ফিল হচ্ছে। তো দেখলাম যে একটা মানে পচা একটা গন্ধ মানে আমি ফিল করতেছি। তো আমি ফিল করলাম না, আমি দেখতেছি যে রিক্সা চলতেছে। তো আমি এত কিছু ভাবলাম না, আমি সামনের দিকে তাকিয়েছিলাম। তো দেখলাম যে পাশে যিনি ছিল উনি হাসতে শুরু করলো। তো যখন আমি পাশে তাকাবো, তো এমন সময় আমি দেখলাম যে ভাইয়া যে ওনার মানে বোরকার যে মুখোশটা ওটা ছিল না, ওনার মাথায় মানে সিঁদুর দেওয়া থাকলে যে হিন্দু মেয়েদের বা দেবীদের যেরকম সিঁদুর থাকে, তো সিঁদুর লাল টকটকা সিঁদুর ছিল মাথায়। আর ওনার চোখে কোনো মণি ছিল না। আর ওনার জিহ্বাটা মানে অনেক বড় বের হওয়া ছিল, জিহ্বাটা বের হয়ে আমার দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। তো ভাইয়া আমি ওই দৃশ্যটা যেন আর কেউ না দেখে, মানে এরকম একটা পরিস্থিতি যে আমি পড়বো এটা আমি বিশ্বাস করতে পারিনি। তো আমি ভাবতেছিলাম যে আমি যেন সেন্সটা না হারাই। আমি মানে অনেক ধৈর্য ধরে রাখতেছিলাম যে আমি কি হচ্ছে আমার সাথে, এটা আমি বুঝতে পারতেছি না। তো এটা দেখার সাথে সাথে ভাই আমার জানি না আমি কি হলো, আমার আর কিছু মনে নেই। তো যখন আমার জ্ঞান ফিরলো ভাইয়া, তখন আমি দেখলাম যে আমি হসপিটালের বেডে, আল্লাহজি হসপিটালের বেডে আমি শুয়ে আছি। তো দেখলাম যে বাবা মা সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে। তো আব্বু অনেক মানে পাশে দাঁড়িয়ে আছে, আম্মু অনেক কাঁদতেছে। তো আমি বললাম যে কি হলো, তখন আমি উঠতে যাব ভাইয়া। তো এমন সময় দেখলাম যে আমার মাথায় মানে ব্যান্ডেজ করা, হাত পা কাটা। তো হসপিটালের যে ঘড়ি ছিল, ঘড়িতে তাকায় দেখি ভাইয়া যে 12:25 বাজে, আর আমাদের এক্সাম শুরু হয়ে গেছে সকাল 10টায়। তো কি করবো ভাই আমি বুঝতে পারতেছি না। আমি যখন উঠতে যাব, তো এমন সময় দেখি যে আমি উঠতে পারতেছি না, আমার সেই ধৈর্যটা মানে আমার সেই শক্তিটা নেই। তো ভাই আমি মানে আম্মুকে বলতেছিলাম যে আমি পরীক্ষা হলে যাব, বাট আম্মু আমাকে যাইতে দিতেছে না। আমি খুব খারাপ লাগতেছে যে আমার সাথে আমার সব ফ্রেন্ড সার্কেল সবাই পরীক্ষা দিতেছে, আমি পরীক্ষা দিতে পারতেছি না। এই একটা ঘটনা আমি পড়ে গেছি। তো বারবার সে বাবার কথা মনে করতেছে যে বাবা আমাকে অনেক বারণ করছিল যে তুই যাস না, কিন্তু ভাই আমি ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেট করতে চাই। আজকে আমি লাইফে এরকম একটা পয়েন্ট আমি আসবো এটা আমি ভাবতে পারিনি। তো এই অবস্থা হওয়ার পর আমার খুব খারাপ লাগছে। আমি দেখতে দেখতে মানে সারাটা দিন আমি চোখে পানি পড়ছে আমার, সারাটা সময় আমি হসপিটালের বেডে শুয়েছিলাম। তো আম্মু আমাকে অনেক আশা দিল যে ঠিক আছে বাবা, তুই যা হয়েছে তা হয়ে গেছে, তুই কিছু মনে করিস না, তুই ভাবিস না। তো ভাই আমি যখন ওই ঘটনা থেকে আমি বের হই, পরের দিন আমি বাসায় চলে আসি। বাসায় চলে এসে আমি একটু রেস্ট নিয়ে পরে ফ্রেন্ড সার্কেল সবাই আসে বাসায়।
ফোন দেয় যে কি ব্যাপার তোর এই অবস্থা। আর যার বার্থডে সেলিব্রেট করতে গেছি ও আমাকে অনেকবার বলে যে কি হয়েছে তোর সাথে। তো আমি বলি না, শুধু মা আর বাবাকে বলি আর আপাকে বলি। তো ওই সিচুয়েশনটা যে কিরকম ভাই, যে একটা স্টুডেন্ট পরীক্ষা দিতে পারতেছে না, সবাই পরীক্ষা দিতেছে, সেই স্টুডেন্টই বুঝবে। তো আমি আমার সব ফ্রেন্ড সার্কেলদের বলি যে এই ঘটনাটা, যারা আমার ক্লোজ ছিল আবিদ আর শ্রীমন, ওদেরকে বলি। তো ওরা বললো ঠিক আছে দোস্ত, তুই কি করবি, থাক যাওয়ার হয়ে গেছে, আগামী বছর তুই পরীক্ষাটা দিস ওই সাবজেক্টটা। তো আমি ভাই মানে এসব আমি বিশ্বাস করতাম না। আর সবচেয়ে বড় কথা হলো যে ঘটনার পরের থেকে ভাই আমি যখন রাতে ঘুমাতাম তো দেখতাম যে মানে আমার বাসার মেঝেতে যদি কেউ দৌড়ায় বা হাঁটাহাঁটি করে এরকম একটা ফিল আমি পাই। তো দেখি যে কয়েকবার স্বপ্নে এরকম দেখলাম যে আমি অনেক উঁচু বিল্ডিং থেকে আমি পড়ে গেছি, বা অনেকবার ওই ফেসটা আমার মানে আসছে, স্বপ্নে আসছে। আর হচ্ছে গিয়ে ওটা দেখি, তো দেখার পর আম্মুকে বলি, তা আম্মু বলে কি ঠিক আছে এটা কোনো কিছু না, এটা তুই হয়তো ভুল দেখছস, ঠিক আছে। তো আমাদের একজন পরিচিত একজন হুজুর আছে, উনি নরসিংদী থাকে, তা আব্বু ওনাকে বলে যে এই ঘটনা। তো উনি বললে ঠিক আছে আমি যত তাড়াতাড়ি পারি আসবো। উনি আমাদের খুব পরিচিত, ছোটবেলা থেকে আমাদের উনি অনেক স্নেহ যত্নে আমাদের দেখাশোনা করেন। তো উনি আসছে, এসে আমাকে আমাদের বাসায় মিলাদ দেন, আর হচ্ছে গিয়ে আমাকে একান্ত বসে কোরআন শরীফ পড়ে সূরা পড়ে আমাকে ফু দেন, কিছু তাবিজ দেন, কিছু পানি পড়া দেন। তো এখন ইনশাল্লাহ অনেকটা ভালো আছি। তো এই ঘটনাটাই আমি এখনো বিলিভ হচ্ছে না যে ভাই কি ঘটলো আমার লাইফে, কি হয়ে গেল যে বাবার কথা অমান্য করার ফলে আজকে আমার এই ঘটনাটা হয়েছে। তো লিসনারদের উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই যে তারা যেন তাদের মা বাবার কথা অমান্য না করে, কারণ তারা যেটাই বলে ভালোর জন্য বলে। আর আমাকে আমার বাবা যেটা বলছে আমি হয়তো সেটা মানি নাই, ঠিক তার 6 ঘন্টার মধ্যে আমি রেজাল্ট পেয়ে যাই। তো এই ঘটনাটাই। অনেক ধন্যবাদ আপনাকে। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে আমাদের আরো যে অতিথি আছেন সেই অতিথির কাছ থেকে আমরা ঘটনা শুনবো, এবং আপনার নামটা আরো একবার বলতে হবে এবং তারপর আপনার ঘটনায় আসবেন প্লিজ। থ্যাংকস রাসেল ভাই, আমি জামালউদ্দিন উদয়। আর রাসেল ভাই, এখন যে মানে ঘটনাটা শেয়ার করবো সেটা হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্বার থানারই, অর্থাৎ কোম্পানিগঞ্জের পাশে একটি গ্রামে। তো সজল নামে একটা রিলেটিভ আছে আমার, সে শেয়ার করেছিল তার মায়ের সাথে একটি ঘটনা। সেটা হচ্ছে তাদের বাড়িটা ছিল অনেকটাই হন্টেড, ইভেন ওই গ্রামের সবাই জানে এই বাড়িটা অনেকটাই হন্টেড। সো ওই বাড়িটার আশেপাশে মানে 3টা দিক দিয়ে ছিল পুকুর, খাল আর জঙ্গল ছিল মূলত। সো একদিন তিনি সকালে গোসল করতে বের হয়েছিলেন, ইভেন বের হতে গিয়ে খুব সম্ভবত সকালে জিনের যেই প্লেস থাকে যেখানে তারা সকালে স্টে করতেছিল সেখানে তিনি আসলে গোসল করতে নেমেছিলেন ওই পাশ দিয়ে। সো তারপর থেকে তিনি আসলে প্রজেস্ট হয়ে যান অনেকটা। তো পরে বের হয়ে এসেই তিনি আসলে উল্টাপাল্টা বকতে থাকেন, একের পর এক চোখ টোক রাঙাতে থাকেন, চোখ লাল হয়ে যায়, নিজের চুল নিজেই আসলে ছিটতে থাকেন। সো একটা পর্যায়ে দেখা যায় প্রচুর প্রবলেম হতে থাকে। তো ওনার হাজবেন্ডকেও উনি আসলে মাঝে মাঝে মারতেন, এমন অবস্থা হতো, রাতের বেলা বের হয়ে যেতেন। সো তারপর হুজুর আনা হয়, হুজুর এনে তাকে দেখানো হয়। তারপর ওই জিনগুলো আসলে তার ক্ষতি করবেই, আর কোনো ওয়ে নেই। সো ক্ষতি করা ছাড়া যাবে না। পরে জিনরা 2টা জিন থাকে, তারা দাবি করে যে তার যে কোনো একটা প্রাণ দিতে হবে। দ্যাটস মিন তার 2টা সন্তান ছিল, 2টা মানে ছেলে ছিল, একটা হচ্ছে সেই সজল আর হচ্ছে তার ছোট ভাই। বলে যে কোনো একটা ছেলেকে দিয়ে দেওয়ার জন্য দিলে, তারপর সে বলে যে তাকে মানুষের মতোই মানুষ করবে, নিয়ে যাবে তাদের দেশে, গিয়ে তাদের মতোই মানুষ করবে, তার কোনো ক্ষতি করবে না। তখন হুজুর বলে যে না, তোকে আমরা দেবো না, তোরা অন্য কিছু দাবি কর। তখন লাস্টের দিকে দেখা যায় তার সাথে অনেক ঝামেলা করার পর তাকে বদ্ধ করে ফেলে হুজুর। বদ্ধ করে চাপ দেওয়ার পরে বলে যে ঠিক আছে আমাকে মিষ্টি দেওয়া হোক, তাহলে আমি চলে যাব। তখন দাউদকারী থেকে মিষ্টি আনা হয় কোম্পানিগঞ্জ থেকে, তখন মিষ্টি এনে তাকে দেওয়া হয়। দেওয়ার পর বলে যে সমস্যা নেই। পরে কিন্তু 2 বছর পর একটা কাহিনী ঘটে রাসেল ভাই, একটু না বলি নয়। সেটা হচ্ছে ওনার একটা মেয়ে জন্ম হয়, কিন্তু ওই মেয়েটা পরে মারা হয়, মানে মেরে একদমই খালের মধ্যে পুঁতে রাখা হয়, হাড়গুড়ু ভেঙে একদম এভরিথিং সবকিছু ভেঙে ফেলা হয়। তারপর যেদিন ওই দিন সন্ধ্যাবেলা পাওয়া যায় লাশটা, পরে তাকে ঘরের মধ্যে রাখা হয় রাতের বেলা, কিন্তু ওই ঘরের মধ্যে ঢিল মারা হয়, মানে একের পর এক পুরো ঘরের উপর বৃষ্টি হতে থাকে ঢিলের টোটালি। পরে
ওই রাতেই পুরো একদম আজানের আগ পর্যন্ত সেই ঘরের মধ্যে অনবরত বৃষ্টি হয় আর বিভিন্ন সাউন্ড শোনা যাচ্ছিল বাইরে থেকে। পরে শেষের দিকে তাকে পরের দিন মাটি দেওয়া হয়। তারপর থেকে আর কোনো ঝামেলা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে। রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটা আজকে আমি শেয়ার করবো সেটা খুবই সেন্সিটিভ একটি ঘটনা, এবং যে এলাকায় ঘটনাটি ঘটেছে প্রায় সবাই এই ব্যাপারটা জানে। যেহেতু বেশ ক্ষমতা সম্পন্ন একটা পরিবারের ঘটনা এটি, তাই আমি নাম বা এক্সাক্ট লোকেশন বলছি না, তবে এটা চট্টগ্রামের পটিয়া এলাকায়, যেটা বেসিক্যালি আমার নানু বাড়ি, সেখানকারই একটি ঘটনা। তো ঘটনাটি ঘটে 1982 বা 83 সালের দিকে। তো ওই পরিবারটি ক্ষমতা সম্পন্ন হওয়ার কারণেই ওই বাসার মেয়েরা সচরাচর বাইরে গিয়ে পড়তো না, বাসায় লজিং টিচার রাখা হতো। ওই ফ্যামিলির যে লজিং টিচার ছিল, ওই টিচারের সাথে ওই ফ্যামিলির বড় মেয়ে যে অসম্ভব সুন্দরী, তার সৌন্দর্যের বর্ণনা এখনো ওই গ্রামে শোনা যায়। তার বড় মেয়ের সাথে ওই লজিং টিচারের একটা সম্পর্ক ছিল। তো কিছুদিন পর ব্যাপারটা সবার মধ্যে জানাজানি হয়ে যায়, এবং এক পর্যায়ে জানা যায় যে তাদের বড় মেয়েটি অন্তঃসত্ত্বা, এবং সেটা জানাজানি হওয়ার পর ওই লজিং টিচারকে খুবই অপমানজনক অবস্থায় মারধর করে ওই গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এটা গ্রামের সবাই জানে। তো যে বাড়িতে ঘটনাটি ঘটে, ওই বাড়ির যে মেয়েটির মা বেশ রাগী এবং খুবই ক্ষমতাবান একজন মহিলা ছিলেন। তো তিনি প্রচন্ড রাগী ছিলেন বিধায় ওই ঘটনা জানাজানির পর তিনি তার মেয়েকে তাদের ঘরের দোতলায়, মানে হচ্ছে নিচের তলার ঘর এবং উপরের তলার ঘরটা হচ্ছে হাফ, মানে অর্ধেক করে দোতলা করে একটা ঘর করা, যেখানে ওরা ওদের ধানের বস্তা বা এই জাতীয় শস্য টস্য রাখতো। তো ওখানে মেয়েটাকে বন্দি করে রাখে, বড় মেয়েকে। ওখানে খাবার দাবার দেয়া হতো, মেয়েটাকে ঘর থেকে বের হতে দিত না, এবং আশেপাশের এলাকার মধ্যে একটা কেমন একটা বিষণ্ণ পরিবেশ ছিল তখন। সবাই এই ব্যাপারটা সম্পর্কে জানতো, ঘটনাটা সম্পর্কে জানতো। তো প্রায় 2 মাস মেয়েটাকে আটকে রাখার পর যে ঘরটাতে তাকে আটকে রাখা হয়, সেখানে ওই ধানের বিষ জাতীয় জিনিস রাখা থাকতো। তো চাষাবাদের জিনিসপত্র রাখা থাকতো। তো সেখানে ধানের বিষও ছিল, ধান খেতে যে বিষ প্রয়োগ করা হয়। তো আটকে রাখার 2 মাস পর মেয়েটা সেই ধানের বিষ খেয়ে মারা যায়, সুসাইড করে। তো সুসাইড করার পর সমাজে এটা নিয়ে বেশ একটা গুঞ্জন হয়। তো স্থানীয় যে কবরস্থান, আমি বলে রাখি, আমার নানু বাড়ির পুরো এলাকাটার মধ্যে প্রতি 10-20 কদমেই একটা করে কবরস্থান পাওয়া যায়, প্রচুর কবরস্থান। কিন্তু সমাজে একটা কেমন একটা কানা ঘুষা চলতে থাকে যে যেহেতু এটা সুসাইড কেস, তো আমাদের সামাজিক কবরস্থানে একে কবর দেওয়া যাবে না। তো পরে বাধ্য হয়ে তাকে বাড়ির পাশেই তাদের যে নলকূপের যে জায়গাটা ছিল তার পাশেই ওই বড় মেয়েটাকে কবর দেওয়া হয়। এবং মেয়েটা মারা যাওয়ার আগে আশেপাশের অনেকের কাছ থেকে এটা শোনা গেছে যে মেয়েটা খুব মারা যাবার আগে বেশ জোরে জোরে দরজা পেটাতো, খুব জোরে জোরে কান্নাকাটি করতো। প্রতিবেশী সেটা শুনতো, কিন্তু কেউ এগিয়ে আসতো না, কারণ হচ্ছে বেশ ক্ষমতাবান একটা পরিবারের মেয়ে, সে কিছু করতে গেলে তাদের উপরেই কোন রকম অত্যাচার হতে পারে। তো ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে মেয়েটা মারা যাওয়ার পর, যেহেতু সে অন্তঃসত্ত্বা ছিল, তো মেয়েটি মারা যাওয়ার কিছুদিন পর থেকেই গ্রামের বেশিরভাগ মানুষই দেখতো মাঝরাতে, সচরাচর গ্রামের বাথরুম গুলো অনেক দূরে থাকে, কেউ বাথরুমে যাচ্ছে এমন সময় দেখছে যে মেয়েটি একটা বাচ্চাকে কোলে নিয়ে একদম মাথা ঝুঁকিয়ে কাঁদছে। এরকম অনেকেই দেখেছে ঘটনাটি। এবং এমন হতো যে ওই পরিবারের, যে পরিবারের মেয়েটি মারা যায়, সেই পরিবারের ছেলের বউরা দেখা যেত শাকসবজি রান্নাঘরে রেখে গেছে, কিছুক্ষণ পর এসে সেগুলোকে ধুয়ে বা কাটাকুটি করবে, কিন্তু ঘুরে এসে দেখতো যে সবজিগুলো কাটা হয়ে গেছে। বা রুটির যে খামির ময়দা করে রেখে গেছে, 2 মিনিট পর এসে হয়তো রুটিটা বেলে ছেঁকবে, এসে দেখা যেত যে রুটি বেলা ছেঁকা সবকিছু শেষ হয়ে গেছে। তার মানে হচ্ছে মেয়েটা জীবিত অবস্থায় যে কাজগুলো সে করতে পছন্দ করতো, সে মারা যাওয়ার পরও সে কাজগুলো অনবরত হতে থাকে। এবং তাদের যে জায়গাটাতে, বাড়ির পাশে যে জায়গাটাতে মেয়েটিকে কবর দেওয়া হয়, তার আশেপাশে প্রায় সময় একটা ছোট
বাচ্চার কান্নার সাথে সাথে একটা প্রাপ্তবয়স্ক মেয়ের গোঙানির শব্দ শোনা যেত। রাসেল ভাই যে বাড়িতে ঘটনাটি ঘটে, আমিও কিন্তু ছোটবেলায় অনেকবার ওই বাড়িটার যে উঠোনটা, ওখানে খেলতে গিয়েছি। কেমন একটা গা ছমছম পরিবেশ, ওখানে সচরাচর বাচ্চাদেরকে কেউ খেলতে দিতে চাইতো না, কিন্তু বড় মাঠ হওয়া বিধে আমরা বড়দের না জানি ওই মাঠে খেলতে যেতাম। এমন অনেকবারই গিয়েছি এবং আমার এখনো জিনিসটা ফিল হয় যে কেমন একটা থমথমে পরিবেশ, কোনো পোকামাকড়ের শব্দ পর্যন্ত নেই, কেমন কেমন যেন একটা থমথমে পরিবেশ থাকে। বলে রাখা ভালো যে এখন আর ওই বাড়িটাতে কেউ থাকে না, কারণ মেয়েটি মারা যাওয়ার পর প্রায় 5-6 বছর সবাই এই ব্যাপারগুলো খুব বেশি লক্ষ্য করে, প্রতিটা মুহূর্তে ফিল করতে থাকে তার অবস্থা। পরে তারা ওই বাড়িটা ছেড়ে শহরে চলে আসতে বাধ্য হয়। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা, ভালো লাগে শেয়ার করবেন। চলুন শোনা সেই ঘটনাটি। আমি এখন দু একটা ছোট ঘটনা বলবো, যেগুলো অ্যাকচুয়ালি আমি বাসাটা কোথায় ছিল কি ছিল এগুলো এটা বলবো না। তো ঢাকার বাইরে একবার একটা জায়গায় গিয়েছিলাম। এটা হচ্ছে প্রায় 4 বছর আগে। একটা টিভির একটা অ্যাডের শুটিং হচ্ছিল। ওই শুটিং এর মিউজিকটা ফুয়াদ করেছিল, আমিও ছিলাম ওটার সাথে। আমি গিয়েছিলাম দেখতে আর কি, যে কিরকম হচ্ছে এমনি জাস্ট একটা মজা আর কি। তো ওখানে আমি গিয়ে শুনলাম যে ওখানে নাকি একটা বাসা আছে। লোকাল একজন বললো যে ওই বাসাটা অনেকদিন ধরে খালি পড়ে আছে, ওই বাসাটা কেউ থাকে না, বাসাটাতে অনেক সমস্যা হয়। তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে মালিক কোথায় থাকে। তখন বললো যে মালিক অ্যাকচুয়ালি কানাডায় কোন একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনি কানাডার সিটিজেন হয়ে গেছে, উনি ওখানেই থাকে। বাট উনি এই বাসাটা অ্যাকচুয়ালি কিনেছে আরেকজনের কাছ থেকে, এবং এই বাসায় কেউই থাকে না, একটা কেয়ারটেকার জাস্ট বাইরে একটা বিল্ডিং এ থাকে। তো তখন আমি বললাম যে আচ্ছা ইন্টারেস্টিং, তাহলে কি ওখানে ঢোকা যাবে কিনা। তখন আমরা যেটা করলাম যে পারমিশন নিতে গিয়ে মালিক নাই, সো কেয়ারটেকার বললাম যে দেখেন ভাই, আমরা অ্যাকচুয়ালি রাত্রে একটু দেখতে চাই, শুনছি বাসাটা একটু অন্যরকম। কেয়ারটেকার বললো যে ঠিক আছে, অসুবিধা নেই, আপনারা আসতে পারেন। রাতে আমি গেলাম, তখন তো অ্যাকচুয়ালি আমার ওইরকম টিভি শো প্ল্যান করে আমি ওখানে যাই না। সো বাট ফরচুনেটলি আমার কাছে একটা হ্যান্ডিক্যাম ছিল, ছোট একটা ক্যাম্পকর্ডার ছিল। ছোট একটা ক্যাম্পকর্ডার, আর যে শুটিং এর জন্য ওই যে ওয়াকিটকি ছিল, রেড ডটের শুটিং ছিল। তো আমি শুভ্র ভাইয়ের কাছ থেকে আমি বললাম যে আপনার ওয়াকিটকি গুলো দেন, আমাদের লাগবে। আমরা 3 জন গেলাম তখন। তো ওখানে ঢুকলাম। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা ঢুকেছি রাত 12:15টার দিকে। 12:15টার দিকে ঢোকার পরে 50 মিনিটস তো যায়নি, আমরা 3 জনের মধ্যে একজন বলে যে শোন ভাই, আমার অ্যাকচুয়ালি শরীরটা ভালো লাগছে না, আমি চলে যাই। আচ্ছা, তখন আমি বললাম ওকে ফাইন, বাসার বাইরে গাড়ি রাখা আছে, তুমি জাস্ট হোটেলে নেমে আবার গাড়ি পাঠিয়ে দেবো, আমরা আছি এখানে। তো বললো যে আচ্ছা ঠিক আছে। সে চলে গেল। আমি আর আমার সাথে আরেকটা ছেলে ছিল, ইমরান নাম। তখনও আমাদের কিন্তু এই ভৌত স্ট্রিমটা হয়নি, আমি এটা ভৌত স্ট্রিম হওয়ার আগের কথা বলছি। ইমরান আর আমরা দুজন বাসাটার ব্যাপারটা, মানে এটা বাসাটাতে ঢোকার পরে একটু অন্যরকম লাগছিল, একটু মানে ঠিক এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক আমি দেখাতেও পারবো না, মানে বোঝাতেও পারবো না, ফিলিংটা ভালো ছিল না। অস্বস্তি মনে হচ্ছে, অস্বস্তি মানে ঘাড় একটু ভারী ভারী লাগছে, কেমন জানি লাগছে, একটু অন্যরকম লাগছিল। তো আমি একটু পরে মনে করলাম যে হয়তো আমার প্রেশার টেশার বেশি বা কোনো একটা প্রবলেম হয়েছে। তো আমি তখন ইমরানকে জিজ্ঞেস করলাম, ইমরান তুমি কি ঠিক আছো, তোমার কেমন লাগছে? তখন বলছে শোন ভাই, আমারও কেমন জানি একটু ভালো লাগছে না। আচ্ছা, তখন আমরা সব একটা একটা করে, দোতলা একটা বাসা, আমরা একটা একটা করে রুম ঘুরতে ঘুরতে শেষে আমরা আবিষ্কার করলাম যে 2টো রুম আছে, একটা দোতলায় কোনার একটা রুম, আর একটা হচ্ছে একতলায় কিচেনের পাশে একটা ঘরের মতন, ওখানে অনেক লাকড়ি টাকড়ি পড়ে আছে। হ্যাঁ, আচ্ছা। বাসাটা পুরো, বাই দ্য ওয়ে, বাসাটাতে কোনো ইলেকট্রিসিটি নাই, পুরো অ্যাবান্ডন। ও মাই গড, এটা তো ধুলা নাই, ধুলা কিছু নাই, কোনো ফার্নিচার টার্নিচার তেমন কিছু নেই, 2-1টা শেলফ আছে, মানে এই বাসাটাতে কেউই থাকে না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাকে স্ট্রাইক করেছিল যে জিনিসটা, সেটা হচ্ছে যে বাসাটাতে ঢোকার সময় কেয়ারটেকার যখন বাইরে একটা তালা ঝোলানো ছিল, তালাটা খুলে দিয়ে কেয়ারটেকার দরজাটা খুলে বললো যে আপনারা যান। তখন আমি বললাম আপনি যাবেন না? না। ওকে। সো মানে কেয়ারটেকার ওই বাসাটা পাহারা দেয়, পাশে একটা ছোট বিল্ডিং এর মধ্যে একটা সার্ভেন্ট কোয়ার্টার আছে, ওখানে সে থাকে, সে পর্যন্ত ওই বাসায় রাতে ঢুকে না, তার নাকি অনেক এক্সপিরিয়েন্স আছে। সো তখন থেকেই আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে ব্যাপারটা কি একটু দেখি। সো আলটিমেটলি আমরা সব কয়টা রুম ঘুরতে ঘুরতে 2টো রুম গিয়ে না বেশ অন্যরকম, মানে এটা ঠিক আমরা ঠিক বোঝাতে পারবো না, মানে গুজ বাম্প হচ্ছে খামাখাই, মানে কেমন জানি লাগছে। তো তখন আমি ইমরানকে বললাম, ইমরান এই 2টা রুম তো কেমন জানি লাগছে, একটা কাজ করি, তুমি একতলায় ওই রুমটাতে থাকো, আমি দোতলায় রুমটাতে থাকি। তো আমরা 2জন আলাদা হয়ে গেলাম, স্প্লিট আপ। সো সে নিচে, আমি উপরে ওয়াকিটকিতে কথা বলছি। হঠাৎ করে মনে হলো যে খুব উইয়ার্ড একটা নয়েজ পেলাম কোন একটা জায়গা থেকে, মানে এটা হচ্ছে অনেকটা বিড়াল কাঁদে না মানুষদের মতন করে, বাচ্চাদের মতন করে, ওটা ঠিক বিড়ালের কান্নার আওয়াজ ঠিক না, আওয়াজটা হচ্ছে ফর এন এক্সাম্পল, মানে আমি যদি এইভাবে বলি যে একটা বিড়াল কাঁদতে চাচ্ছে, কিন্তু কেউ যদি বিড়ালের গলাটা চাপে ধরে তাহলে ধরে রাখে, মানে তার আওয়াজটা আসতে চলে যাচ্ছে, মানে আটকে যাচ্ছে আর কি।
জিনিসটা খুব উইয়ার্ড লেগেছে। এবং এই আওয়াজটা একতলায় ইমরান ছিল, সেও শুনেছে, আমি দোতলাতেও শুনেছি একই আওয়াজ, একই রকম। এবং কিন্তু আওয়াজটা কিন্তু খুব ফেইন্ট একটা আওয়াজ। ওকে। ইমরান উপরে আসতে বলে যে, শুনুন আপনি কিছু শুনছেন? আমি বললাম যে হ্যাঁ আমি শুনছি। তা আমরা আশেপাশে রুম টুম ঘুরতে ঘুরতে হঠাৎ বললাম যে আবার আওয়াজটা পেলাম, তখন বুঝলাম আওয়াজটা ছাদ থেকে আসছে। ওকে। আমরা দৌড়ে দুজন ছাদে গেলাম, ছাদে গিয়ে দেখলাম যে ছাদে কিছু নাই, ছাদে কিছু নাই, নিচে ধূপ টাইপের একটা আওয়াজ এসেছে। ওকে। আমরা আবার নিচে আসলাম, নিচে এসে দেখলাম নিচে কিছু নাই। তারপরে আমি দোতলায় যে রুমটাতে ছিলাম ওই রুমে একটা ক্লজেট ছিল, দেয়ালের মধ্যে একটা আলমারি টাইপের দেয়ালের সাথে লাগানো ছিল। তো ওটা আমরা অনেক টেনে খোলার চেষ্টা করছিলাম, ওটা পারছিলাম না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন উপরে ছাদে গেলাম, ছাদ থেকে যখন নিচে আসলাম, এসে দেখলাম যে ওই দোতলার ওই রুমটার একটা পাল্লা অলরেডি ওপেন, খোলা। ওকে। সো তখন আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে আমরা অনেক টানাটানি করেছি, বাসাটা অনেক পুরানো, ওটা তখন লুজ হয়ে গেছে, আমরা যখন উপরে গেছি তখন জিনিসটা খুলেছে। তো এটার সাথে ভৌতিক কিছু নাই। তো ব্যাপারটা এরকম। আচ্ছা। বাট এতটুকু আমি বলবো যে আমরা যতক্ষণ এই বাসার মধ্যে ছিলাম, আমাদের একটা সময় এসে বুঝলাম যে আমাদের মানে মাথা টাথা অনেক ভারী হয়ে যাচ্ছে। মানে এই জিনিসটা কখনই আমি বোঝাতে পারবো না যে ফিলিংটা কি। মানে অনেকটা জ্বর আসলে যেরকম লাগে ওই রকম, একটু ওরকম লাগছিল। তারপরে একটা সময় আমরা ওখানে থাকতে থাকতে একটা সময় যেটা হলো যে আমি ওয়াকিটকিতে নিচে একতলায়, তখন ইমরান দোতলায়, আমি আমরা আলাদা হয়ে গেছি। ওয়াকিটকিতে ওকে বলছি আচ্ছা তুমি তো কিচেনের পাশে, দেখো মানে পুরো ঘটনাটা ছিল এরকম যে তুমি তো কিচেনের পাশে, অনেক খিদা লাগছে, দেখো তো ফ্রাইড চিকেন পাওয়া গিয়ে ফাইলিং করছি, জাস্ট মানে হালকা করার জন্য সিচুয়েশন, কজ একটু কেমন জানি লাগছিল। আমার কথাটা তখন শেষ হয় নাই, ঠিক আমার পায়ের পিছনে, এক হাত পিছনের দিকে হবে, মানে ফ্লোরের মধ্যে মনে হলো যে খুব জোরে, মানে ভয়ঙ্কর জোরে একটা আওয়াজ, মানে কেউ একটা কিছু দিয়ে ফ্লোরের মধ্যে খুব জোরে বাড়ি দিল। আচ্ছা। ঠাস করে একটা আওয়াজ। এবং আমি ডেফিনেটলি আমি ভয় পেয়েছি, আমি সাথে সাথে ঘুরেছি যে কি এটা একটা অ্যাবান্ডেন একটা বাসা, দোতলা একটা রুমের মধ্যে আমি আছি এবং এই রুমে কিচ্ছু নাই, কোনো একটা ফার্নিচার নাই, হঠাৎ করে কিসের আওয়াজ। আমি ঘুরেছি, ঘুরে আমি কিছু দেখিনি। আওয়াজটা এতই জোরে হয়েছিল, মানে বেশ জোরে। ইমরানও দৌড়ে উপরে চলে এসেছিল, যে মানে সেও ভয় পেয়েছে যে উপরে কি হচ্ছে। এবং তখন আমরা বেশ ভয় পেলাম। তখন তারপর থেকে ওই আওয়াজটার পরে নেক্সট 30 মিনিটসের মতন যাবতীয় জিনিসপত্র আমরা এক্সপিরিয়েন্স করেছি, যাবতীয় জিনিসপত্র। মানে আমি ঠিক এটা, আমি কিন্তু বলছি না যে আমরা ভূত দেখেছি, আমি বলবো না যে সাদা শাড়ি পরে একজন এসে সামনাসামনি দেখা এরকম কিছু না, নাথিং লাইক দ্যাট। বাট আমরা যেসব জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছি, এটা মানে আমি এখন বলছি না, এগুলো জিনিসপত্র সবই ডেফিনেটলি ভৌতিস্টের যখন টিভি শোটা আসবে ওখানে আসবে। বাট এরকম কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি যেটা কোন অবস্থাতেই বাংলাদেশের একটা মফস্বল টাউনের একটা বাসার মধ্যে, যে বাসাটা 70-80 বছর আগে বানানো হয়েছে, সেই বাসায়, ওই বাসার কনস্ট্রাকশন, মানে বাসাটা বানানো যে হয়েছে, সে আমি একটা সাইন দেখেছি একটা ফ্লোরের মধ্যে খোদাই করা মোজাইকের মধ্যে, এগুলো জিনিস থাকার কথা না। এগুলো খুব আমি জাস্ট এতটুকু ভেঙে বলি যে সাউথ আমেরিকান ডেভিল ওয়ার্শিপ করতে গেলে যেসব জিনিসপত্র লাগে, ও মাই গড, যে টাইপের জিনিসপত্র লাগে, আমি এই টাইপের কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি আছে ওই বাসায়। মানে একটা রুম আছে, রুমটার যে শেপ, ফ্লোরের মধ্যে যে ডিজাইন, দিস ইজ অ্যাবসার্ড। এটা হতেই পারে না যে বাংলাদেশে কোনো মফস্বল শহরের একটা বাসার মধ্যে আমরা এই সব জিনিসপত্র আছে, আমাদের কাছে আছে, আমাদের ভিডিও ফুটেজ আছে, আমরা যে আওয়াজ শুনেছি আওয়াজেরও অডিও ফাইল আমাদের কাছে আছে। এই টাইপের অবস্থায় আমরা চলে এসেছি, আমরা রাত 3:15টার দিকে আমরা বের হয়ে এসেছি, আমরা থাকতেই পারিনি, বিকজ প্রচন্ড রকম একটা কেমন বাজে ফিলিং হচ্ছে। আমি কয়েকটা জায়গায় পেয়েছি এরকম যে একটা মানে ভূত অনেকেই দেখে না বা সামনাসামনি এরকম কোনো কিছু ঘটে না, কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে নাকি যে মানে যেটা যে অসুস্থ হয়ে যাবে, মানে কোন একটা মানে ফিজিক্যাল কোন একটা চেঞ্জ আসবে। এটা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি এবং আমি জাস্ট এই ঘটনাটা শেষ করি এভাবে। ঘটনাটা যাই হোক নাই হোক, আমরা 3:15টার সময় বের হয়ে চলে এসেছিলাম। যখন আমরা হোটেলে এসেছি, হোটেলে আস্তে আস্তে ইমরান বললো যে শুনবে আমার শরীর অনেক খারাপ লাগছে, রাইট। আমরা শুয়ে পড়ছি আয়সা। আমাদের যে ভিডিও ফুটেজটা ছিল, ওই ভিডিওর ফুটেজটা তখন যে শুভ্র ভাই ওখানে ছিল, গাজী শুভ্র, রেড ডটের, ওনারা যে অ্যাডের কাজের জন্য, শুভ্র ভাইকে আমি দিয়ে বললাম, শুভ্র ভাই এই যে এই ক্যামেরার এই ফুটেজ, আমার কাছে একটা ফুটেজ আছে, এই ক্লিপটা আছে, টেপটা আপনি রেখে দেন, রেড ডটে পুরো লক আন্ডার লক এন্ড কি রাখেন, এটা খোলার দরকার নেই। আচ্ছা, এটা যখন আমাদের মনে হবে যে খোলার টাইম হয়েছে তখন আমরা খুলবো, এখন দেখার দরকার নেই। এখানে কিছু জিনিসপত্র আমরা দেখেছি যেটা বা আওয়াজ আছে আমার কাছে ভালো না, এখন খুলতে চাই না, বেশ অশুভ লাগছিল। হ্যাঁ, শুরু ওটা ওইভাবেই রেখে দিয়েছিল। এবং আসার সকালবেলা ঘুমাতে গেলাম রাত তখন কত সকালের দিকে ঘুমাতে গেছি, দুপুর 12টার দিকে বোধহয় ঘুম থেকে উঠলাম। ওঠার পর ইমরানের আমি বুঝলাম যে আমার অনেক জ্বর,
আমার 102 এর মতন জ্বর ছিল, আর ইমরানের তখন অনেক জ্বর এবং সে বমি করছে কন্টিনিউয়াসলি। তো আমার কথা হচ্ছে যে হয়তোবা ওই বাসাটা অনেকদিন ধরে আটকানো, কোন রকম গ্যাস বা কোনো জার্ম কিছু ছিল, এই জন্যও হতে পারে, মানে আমরা বলছি না, কিন্তু আমি কিন্তু পার্সোনালি কোইন্সিডেন্সে বিশ্বাস করি না। এবং এই যে এই ঘটনাটা ঘটলো, এইটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল এই কারণে, আমরা যে জিনিসটা ফিল করেছি ফিজিক্যালি আমি ভালো ছিলাম না, তো যেই কারণে এটা আমার মনে অনেক ভয়ঙ্করভাবে দাগ কেটেছিল। এবং গেস হোয়াট, আমরা ভৌতিক টিমটা আবার যখন ফর্ম করার পর প্রায় 1-1.5 বছর পরের কথা, ওই ফুটেজ আমরা নিয়ে বের করলাম আবার আচ্ছা দেখার জন্য। আমরা তো আমি তো এর আগে ফুটেজটা ওই যে জাস্ট ছোট ওই যে মোবাইলের মধ্যে ছোট ফাইল করে মোবাইলের মধ্যে দেখতাম, সো রেজলিউশনও ভালো ছিল না। যখন আমরা ওই টেপ থেকে, আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি, সুমন ভাই ফুটেজ আমাদেরকে প্রথমে দেখাতে চাই না। আচ্ছা, মানে তখন আমরা ভৌতিক টিম সবকিছু ছিল না, এই না সে না, ওনার শরীর একটু খারাপ ছিল ফর লং টাইম, সো হি ওয়াজ লাইক না এটা এখন দেখার দরকার নেই এসেই। কিন্তু উনি ওই ঘটনা কিছুটা আমাদের বলেছিলেন। আমি আর জিবরান অনেকদিন ধরে সুমন ভাই উই ওয়ান্ট টু গো দেয়ার, আমরা যাবো এসেই, হি রিফিউজড। তখন ভৌতিকের ব্যাপার ছিল না, বাট হিজ লাইক না ওখানে আমি আবার যাবো একবার, কারণ আমার ওখানে গিয়ে দেখতে হবে যে ওখানে আসলে কি হচ্ছে, কিন্তু আমি ওখানে কাউকে নিয়ে যাবো না। ওকে, এই করতে 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 ফাইনালি আমরা বলতে দেন উনি ফুটেজটা বের করলো। এটা বেশ অনেকদিন পরে, 1-1.5 বছর পরে, 1 বছর পর ফুটেজটা বের করে আমরা ছাড়লাম। ছাড়ার পরে আমি তখন আমার বড় টিভিতে আমি ছাড়লাম, আমরা সবাই বসে দেখছি ফুটেজটা। যে মানে ফুটেজটা দেখাবো মানে কি, মানে আওয়াজটা শোনাবো, কিছু নেই, হঠাৎ করে আওয়াজ কোথা থেকে আসবে, ওইটা ছিল প্ল্যান। সো আওয়াজটা যখন হলো তখন আমরা বেশ সিটকে বললাম যে, মানে আমি তো জানি যখন আওয়াজটা আসবে, সাকিব জি বললাম হ্যাঁ এটা কিসের আওয়াজ, বিকজ রুমের মধ্যে কিছু নাই, আমরা দেখছি। সো আওয়াজটা যখন আমার পিছনে হয়েছিল আমি তো ঘুরে গেছিলাম, ঘুরে যাওয়ার সাথে সাথে আমার ক্যামেরাটাও ঘুরে গেছে। আমার ক্যামেরাটা আমার ডান হাতে ছিল এবং ক্যামেরাটা তখন ধরা ছিল আমার পা দেখা যাচ্ছিল, আমার পায়ের দিকে ধরা ছিল। ওকে, আমি কিন্তু বাম দিকে ঘোরা, ডান হাতে আমার ক্যামেরা, আমার পায়ের দিকে ধরা, আমি তখন ক্যামেরাতে তো কিছু বুঝতে পারছি করছি না, আমি তখন আওয়াজের জন্য ভয় পাচ্ছি যে কিসের আওয়াজ। ক্যামেরাটা আমার মাটির দিকে ধরা ছিল, আমার পা এবং আমার ক্যামেরা এর মাঝখানে একটা জিনিস ধরা পড়েছে। সেটা এখন বলতে চাচ্ছেন না নিশ্চয়ই? এইটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে, এটা বলতে অসুবিধা নেই, বিকজ এইটা একটা ছোট্ট একটা ঘটনা। এখানে অসংখ্য ঘটনা ভৌতিকটা আমরা দেখবো, সুতরাং এই এপিসোডেই অসংখ্য ঘটনা দেখা যাবে, বিকজ ওই বাসায় অনেক ব্যাপার স্যাপার আছে আমাদের কাছে। আচ্ছা, আমার পা এবং ক্যামেরার মাঝখান দিয়ে একটা জিনিস বলবো আমি, এটা হচ্ছে খুব ছোট একটা ম্যাচ বক্সের সাইজ হবে হয়তো বা, 4 কোণ এবং কালো, নট সাদা, নট কোনো মানুষ, নট কোনো শাড়ি, কিচ্ছু না, নাথিং লাইক দ্যাট। আমরা যে এই ওগুলো কিচ্ছু না, 4 কোণা একটা ম্যাচ বক্স সাইজের কালো রঙের একটা জিনিসটা উড়ে আমার পা এবং ক্যামেরার সামনে দিয়ে উড়ে চলে গেছে, এবং যাওয়ার সময় জিনিসটা উপরের দিকে উঠেছে এবং আমার ঘাড়ের দিক দিয়ে গেছে। বোঝা গেছে যে এর ওয়েব পয়েন্টটা ছিল যে আমার ক্যামেরার ডান দিক থেকে ঢুকে বাম দিক থেকে যখন বের হচ্ছে তখন এটা উপরের দিকে উঠেছে, আমার ঘাড়ের দিকে চলে গেছে। এই জিনিসটা যে কি এটা পরে বোঝা যায়, এটা এখনো পর্যন্ত আজ অব্দি, এখন এটা অনেকদিন আগের কথা, আমরা এই ফুটেজ আমরা বড় স্ক্রিনে, ছোট স্ক্রিনে, ডাইনে বায়ে অনেকভাবে স্লো মোশন, পজ অনেক, এবং এটা আমরা অনেককে দেখেছি, এরকম কিছু মানুষজনদেরকেও দেখিয়েছি যারা এগুলোতে এক্সপার্ট। ওকে, তারা পর্যন্ত এখনো এটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারে নাই, বিকজ এটা কোনো শ্যাডো না, বিকজ আমার ক্যামেরার সাথে লাইটটা লাগানো ছিল, সো ক্যামেরা থেকে পা শ্যাডো আসতে গেলে আমার লাইটটা লাগতো ক্যামেরার উপরে, একদম তাই, ক্যামেরার নিচে হচ্ছে লাইট, তারপর আমার পায়ের দিকে সোজা টর্চ লাইটটা ধরা, এবং মাঝখানে একটা জিনিস গেছে, সো এটা একটা সলিড জিনিস, এটা কোনো শ্যাডো না, কিছু একটা উড়ে গেছে, এটা 4 কোণা, এবং জিনিসটা এতই ফাস্ট ছিল যে ক্যামেরাটা ঠিক মতো ট্র্যাক করতে পারিনি, শেষের দিকে এসে শিফট হয়েছে। ওকে, এত ফাস্ট ছিল। সর্দার নিয়ামুল ইসলামের চমৎকার একটি ঘটনা, চলুন শুনে আসি আমরা। আমার নাম সর্দার নিয়ামুল ইসলাম, আমার নিকনেম সুমন। তো আমি কথা না বাড়ি আমার সরাসরি আমার ওই ঘটনা ফিরে যাই। ওকে, এটা ছিল 2008, মাসটা ছিল ফেব্রুয়ারি। 5 তারিখ আমার মা মারা যান। ওকে, 7 তারিখের ঘটনা, আমি মাগরিবের নামাজ পড়ে কবরখানায় আমার মায়ের কবর জিয়ারত করতে গিয়েছি। সবাই বলে ওই সময়টায় কবরখানায় যাওয়াটা ঠিক না, কারণ ওই সময়টা ফাঁকা থাকে চারিদিক, আর সময়টা ফেব্রুয়ারি যেহেতু সন্ধ্যার বেশ আগেই হয়ে গিয়েছিল। এটা ছিল আমার হোম ডিস্ট্রিক্ট খুলনাতে, আমাদের মহল্লা একটা বড় কবরখানা আছে। আচ্ছা, কবরখানাটা বেশ বড়। কবরখানাটার মধ্যে 2-3টে আছে মেইন লেন,
আর কিছু আছে সাবলেন, যেগুলো দিয়ে একেবারে কবরের কাছে পর্যন্ত গিয়ে কবর জিয়ারত করা যায়। আমার মায়ের কবরটা বেশ ভেতরে, একেবারে পশ্চিম কোণার দিকে। তো আমি নামাজ শেষ করে ওখানে গিয়েছি জিয়ারতের জন্য। কেউ নেই, অন্ধকার, ফাঁকা চারিদিক। কবরখানার ভেতরে কিছু আলো টিম টিম করে জ্বলছে। জিয়ারত শেষ করে আমি ফিরে আসছি মায়ের স্মৃতি নিয়ে। হঠাৎ কান্নার শব্দ। আমি যত এগোচ্ছি কান্নার শব্দটা যেন ততই আমার কাছে চলে আসছে। আমি অবাক হচ্ছি এই জন্যে, কান্নাটা মেয়ের কান্না। কবরখানায় মেয়ে এই সময় কেন কাঁদবে? আমি বুঝতে উঠতে পারছি না। আমি যত এগোচ্ছি কান্নার শব্দটা ততই প্রখর হচ্ছে, যেন আমার কানের কাছে আসছে। আমি ভয় পাচ্ছি, কিন্তু থেমে থাকিনি। ভাবলাম হয়তো আমার কানে শোনার ভুল, আমাকে দ্রুত পেরিয়ে যেতে হবে এই পথটুকু। আমি আরো জোরে হাঁটছি, আরো দ্রুত হাঁটছি, কিন্তু শব্দ যেন ততই আমার কায়ের কাছে আসছে। হঠাৎ মনে হলো শব্দটা আমার থেকে খুব বেশি দূরে নয়, এই 7-8 হাত হবে। আচ্ছা, তাকিয়ে দেখি একটা কবর, তার চারিদিকে যে বাঁশ দিয়ে ঘেরা থাকে, সেই ঘেরাটা দাঁড়িয়ে একটা মেয়ে, কিন্তু তার পরনে কোনো মানে ভালো পোশাক আশাক নেই, পাগলের মতো তার গায়ের পোশাক। তার চুল উস্কো খুস্কো, যেন অনেকদিন চুল আঁচড়ায়নি, গায়ে ময়লা, কাঁদছে। আমি ভাবলাম হয়তো আমার দেখার ভুল কিংবা মনের ভয়। আমি দ্রুত হাঁটা শুরু করলাম, আরো দ্রুত, আরো দ্রুত। এক পর্যায়ে গিয়ে মনে হলো আমি দৌড়াচ্ছি। দৌড়াতে দৌড়াতে একবার পেছনে তাকাই, একবার সামনে, একবার পেছনে, একবার সামনে। এই করতে করতে হঠাৎ গিয়ে ঘাই খেলাম এক লোকের সাথে। লোকটার পরনে সাদা আলখাল্লা, মাথায় টুপি, মুখে দাড়ি। আমি ভাবলাম কবরখানায় যারা কবর খোঁড়ে তারা ওই কবরখানার মধ্যেই থাকে, তাদের মধ্যে কেউ একজন হবে হয়তো। আমি যখন তার সাথে গুঁতো খেলাম, সে বলল, কি ব্যাপার, আপনি এভাবে হাঁটছেন কেন? আমি বললাম যে না, ওই যে একটা শব্দ শুনতে পাচ্ছেন না কান্নার। সে বলল, কই? বললাম ওই যে পেছনে। সে বলে, না তো। বললাম না না, ওই যে ওখানে কাঁদছে তো, একটা মেয়েকে দেখলাম। সে বলল, কই চলেন তো দেখি। আমি তাকে নিয়ে রওনা হলাম, মনের ভেতর একটু একটু ভয়। এগোচ্ছি, ওমা কেউ নেই, ফাঁকা। যে জায়গাটায় আমি তার কান্নার শব্দটা শুনেছিলাম আর পাগলটাকে দেখেছিলাম, ওই জায়গা থেকে অত দ্রুত কবরখানা পার হয়ে যাওয়া সম্ভব না। কবরখানাটা অনেক বড়, সে নেই। আমি ভাবলাম তাহলে হয়তো আমার মনের ভুলই ছিল। আমি বললাম, কি জানি ভাই, আমি তো দেখেছিলাম। লোকটা একটু কর্কশ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তখন ওর চাহনিতে আমার মনে হলো আমি কার সাথে শেয়ার করছি, সে কি মানুষ, তার দৃষ্টিটা কেমন? আমি বললাম, না না না, আমার ভুল হয়েছে। আমি আরো দ্রুত পালানোর চেষ্টা করলাম। ওমা, 5-6 হাত সামনে এগোতে পিছনে তাকিয়ে দেখি সেও নেই। সে গেল কোথায়? আমি দ্রুত এসে মসজিদের উপর আছড়ে পড়লাম। আমার গা দিয়ে ঘাম ছুটছে, আমি ভয়ে কাঁপছি। মসজিদে একজনকে পাশে পেলাম, তাকে বললাম। সে বলল, না না, এটা কিছু না, এরকম হয়, আপনি চলে যান। আমি রাস্তায় বেরিয়ে একটা রিক্সা ডেকে বাড়িতে চলে আসলাম। আমার বাসা ঢাকাতেই, মগবাজারে থাকি আমি। এখানে একটু কারেক্ট করে দিই, আমি এই বাসাতে কিন্তু আমার জন্ম এই বাসায়। সো এবং তার আগে থেকে আমাদের এই বাড়িতে আমার বাবা মা এই বাড়িতেই থাকতেন। সো মোটামুটি 30 বছর উপরে আমাদের এই বাড়ি রাখা ছিল এবং ওখানেই জন্ম, ওখানেই বেড়ে ওঠা। কখনো মনে হয়নি যে ভৌতিক কোনো কিছু মাথায় কখনো ওই বাড়ির ভেতরে অ্যাটলিস্ট কখনো আসেনি। এবং লাইফে অনেক কিছুই হয়তো যেগুলো ইউজুয়াল না, আমি ভৌতিক এখনই বলবো না, আগে যেগুলো মনে হতো যে আনইউজুয়াল অর নট নর্মাল, প্যারানর্মাল কিছু হতো, সেগুলোকে মনে করতাম হয় ভুল বা যে কোনো কিছুই হোক না কেন, ভৌতিক কিছু মাথায় আসেনি। এই ভৌতিক টিমের সাথে ঘোরাঘুরি করার পর থেকে মনে হতো সবকিছুই আই ইউজ টু গো ব্যাক এবং রিলেট করে মনে হতো না ওটাও বোধহয় ভৌতিক ছিল বা হয়তো ওটার অন্য কোনো রকম ব্যাখ্যা আছে। আমার বাসার ঘটনাটা বলি, আমি ব্যাকওয়ার্ডস যাব, শুরু করি আমার রিসেন্ট ঘটনা দিয়ে।
4 মাস আগে পর্যন্ত, মানে 4 মাস ধরে যাই বলছি এক্সপিরিয়েন্স, 4 মাসের মতন কাছাকাছি এখন আর কোনো অভিজ্ঞতা হচ্ছে না। 4 মাস আগে থেকে নিয়ে 6 মাস পর্যন্ত বা প্রায় 1 বছর পর্যন্ত ফিলিংটা শুরু হয়েছিল। আমার বাসা এমনিতে মোটামুটি পুরোনো ধরনের ফ্ল্যাট বাসা, অ্যাপার্টমেন্ট না, আবার ইন্ডিভিজুয়াল বাড়িও না। তো ওই বাসায় 3টা বেডরুম আছে, তার মধ্যে 2টো বেডরুমে আমার চলাচল বেশি। মাঝখানের একটা বেডরুম, যেটা আমার বেডরুম না, আর একটা বেডরুম, ওই বেডরুমে হঠাৎ করে আমার মনে হওয়া শুরু করলো এক সময় যে এখানে কিছু একটা এক্সিস্টেন্ট। এবং পুরো রুমের মধ্যে একটা স্পেসিফিক স্পটেই আমার মনে হতো যে কেউ দাঁড়িয়ে আছে। এবং এটা সবসময় মনে হতো না, রাতেই যে মনে হতো তাও না, হয়তো অকেশনালি কখনো রাত্রে মনে হতো যে এক্স্যাক্টলি এই জায়গাটাতে। এবং এটাও দেখা যেত খুব ক্ষণস্থায়ী একটা ফিলিং হতো, 2 মিনিট 4 মিনিট, আবার হয়তো দেখা যাচ্ছে যে এক রাতে ঘুরে ফিরে 3-4 বার হঠাৎ করে এই ফিলিংটা মনে হচ্ছে, এবং আমি ওই জায়গাটাতেই বারবার আমার চোখ যাচ্ছে যে এখানে কেউ দাঁড়িয়ে আছে। এবং আমি একটা মোটামুটি ম্যান হাইটের মধ্যে কিন্তু দেখার চেষ্টা করছি, যে ওইটুকুই, আমি কোনো লম্বা প্রতিকৃতিও খুঁজছি না, মাঝামাঝিও কিছু দেখছি না। তো এটা ফিল করা শুরু করলাম, তারপরে ওই জিনিসটা বন্ধ হয়ে গেল, ওই রুম মোটামুটি কম ইউজ করা শুরু হলো। আমি আমার বেডরুমে যথারীতি যেভাবে আমি থাকি ওভাবেই থাকছি। কয়েক মাস পর থেকে আমার রুমের ভেতর থেকে অবস্থাতেই আমার ফিলিং হওয়া শুরু করলো যে আমার রুমের ঠিক দরজার বাইরে যে জায়গাটা, এক্স্যাক্টলি ওই জায়গাটাতে কিছু দাঁড়িয়ে আছে। এবং এটা আমার রুমে সবসময় দরজা বন্ধই থাকে, এসি চলে বা যাই হোক না কেন দরজা বন্ধই থাকে। দরজার ভেতরে কিন্তু আমি ফিল করা শুরু করি নাই, দরজার বাইরে। এবং আমি রুমের ভেতরে থেকে অবস্থাতে আমি ফিল করতাম যে এই মুহূর্তে দরজার বাইরে একটা কিছু আছে। যাক, সেটাও গেল, ওটাও এক সময় শেষ হয়ে গেল। তারপর একটা স্পেসিফিক সময়, এই 4 মাস আগে থেকে নিয়ে 6 মাস পর্যন্ত বেশ রেগুলার যেটা হওয়া শুরু করলো, আমার রুমের সেট আপটা মোটামুটি এরকম যে আমার রুমে যে জায়গায় আমি আছি আর আমার রুমের বাথরুমের দরজা যেটা আছে, বাথরুমের দরজাটা আবার আমার ড্রেসিং টেবিলের মিররের উপর রিফ্লেক্ট করে, যেটা আমি আমার বিছানার উপরে বসে দেখতে পাই। সো বেসিক্যালি আমার বিছানায় শুয়ে থাকলে আমি মিরর দিয়ে আমার বাথরুমের দরজা দেখতে পাই। আমি এক্স্যাক্টলি ফিল করা শুরু করলাম, এবং আমার চোখ ওই আগের রুমে যেরকম একটা স্পেসিফিক জায়গাতেই যেত, আমার রুমে আমি শুয়ে থাকা অবস্থাতে আমার সব সময় চোখ যেত ওই মিরর দিয়ে ঠিক বাথরুমের দরজার সামনেটাতে। এবং আমি শুধু এটাই ফিল করতাম যে ওখানে কেউ দাঁড়িয়ে আছে অ্যাট টাইমস। এবং এটা মোস্ট অফ দি টাইমস আমার হতো এরকম রাত 2-3টার দিকে। এবং আমি প্রচন্ড ভয় পেতাম, এবং আমার ভয়টা মোটামুটি আতঙ্কের লেভেলে চলে যেত। সো আমি ছোটবেলা থেকে অন্ধকার খুবই ভয় পাই, প্রচন্ড ভয় পাই, বাট ভূত জিনিসটা কখনো মাথায় আসে নাই। সো যেটা হলো যে আমি প্রচন্ড ভয় পাওয়া শুরু করলাম, এবং যেই বাসায় আমি জন্ম বেড়ে উঠেছি এবং ওই বাড়িতেই আমি রুমে আর থাকতে পারি না। এত পরিচিত একটা জায়গা, এত পরিচিত, এবং এই রুমের বাইরে বা এই বাড়ির বাইরে আমি চিন্তাই করতে পারি না ঢাকায় কোথাও থাকা। সো আমি এদেরকে ফোন করে, জিবরান, সাকিব, এদের সাথে আমি প্রায় শেয়ার করতাম যে আমার এরকম একটা ফিলিং হচ্ছে, যেটা ওরা খুব হেসে ফেলে উড়িয়ে দিত। এবং আমিও মোটামুটি এটা চিন্তা করতাম যে হ্যাঁ তুমি যেরকম, আমি না, বাট আমার যেটা মনে হতো আমি দুভাবে চিন্তা করতাম। এক হচ্ছে যেটা কখনো ফিলিং হয় না, এটা হঠাৎ করে হচ্ছে, আমি জানি না যে ভৌতিক জিনিসগুলো শুরু করার জন্য। বাট আজকে আমি বলতে পারি যে ভৌতিস্টের প্ল্যান শুরু হওয়ার অনেক আগের থেকে কিন্তু আমার ওই যে মাঝখানে রুমের যে ফিলিংটা, তখন জিবরান সাকিবদের ভৌতিস্টের কোনো প্ল্যানই ছিল না। তো ওটা যে আমার মাথার মধ্যে কোনোভাবে সাবকনসিয়াসলি চিন্তা করছি বা ওটা কোনো রকম এফেক্ট হচ্ছে, এটারও হওয়ার কোনো চান্স নেই, এটা আমি এখন চিন্তা করি। যাই হোক, তারপরে একদিন হঠাৎ করে আমার রুমেই একদম লাইট জ্বলছে মাঝরাতের সময়, এবং আমি ল্যাপটপে ইন্টারনেটে আমি মোটামুটি ব্রাউজ করছি জাগা, এবং আমি আধা শোয়া অবস্থায়। হঠাৎ করে আমি আমার রুমের দেয়ালে দেখছি এরকম ওই সুমন ভাইরা যে গল্পটা করেছে ম্যাচ বক্সের শেডটা, বাট আমার যেটা দেখা ছিল সেটা হচ্ছে একটা বেশ লম্বা রিবন টাইপের, বাট চড়াটা হবে একটা ম্যাচ সাইজেরই, ম্যাচ বক্স সাইজের চড়া। আমি হঠাৎ করে দেখলাম যে আমার ঠিক লাইটের নিচে, এবং এসি চলছে, কোনো ফ্যানও নাই, কোনো কিছু মুভ করছে না আমার রুমে, ওই ঠিক লাইটের নিচে যে ওয়ালটা, ওই ওয়ালে বিশাল এরকম একটা চড়ার দাগের মতন সোয়ার্লিং করে তারপরে আবার রুমের অন্যান্য দেয়ালগুলোর দিকেও ছুটে গেল, এবং এটা লাইক কয়েক সেকেন্ডের ব্যাপার। তো আমি খুব ভয় পেলাম। তারপরেও আমি চিন্তা করছি, হ্যাঁ ভয় পাচ্ছি, বাট আমি চিন্তা করছি দেখার ভুল, অনেক রাত জেগে আছি, প্রথম চিন্তাটা এরকম। হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম যে আমি শুয়ে থাকা অবস্থাতে আমার ড্রেসিং টেবিলটা দেখা যায়, আমার ড্রেসিং টেবিলের উপরে আবার
একটা কাপড় রাতে যেহেতু চেঞ্জ করেছিলাম, কাপড়গুলো এলোমেলো ভাবে রাখা ছিল, বাট লাইট জ্বলছে। তো আমি শুয়ে থাকা অবস্থাতেই ফোনেও আমার মনে পড়ছে যে আমি ফোনেও কথা বলছি আমার এক ফ্রেন্ডের সাথে। কথা বলতে বলতে আমার হঠাৎ করে ওই কাপড়ের উপরে চোখ গেছে। আমি হঠাৎ করে দেখছি, আমার মনে হচ্ছে যে কাপড়টা নড়ছে, এবং নড়ছে কিভাবে, আমরা কাপড় ধোয়ার সময় অনেক সময় দু হাতের মধ্যে কাপড় নিয়ে যেভাবে কচলাই, কাপড়টা ওভাবে নড়ছে। তো ফর এন ইনস্ট্যান্স আমি ফার্স্টে চিন্তা করলাম যে আমি ভুল দেখেছি, আমি ওটা ভুলে গেলাম, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছি। তারপরে যেহেতু এটা ব্যাক অফ মাই মাইন্ড ছিল, আমি আবার আমার চোখ গেছে, এন্ড আই সি ইট মুভিং এগেন। তারপরে আমি চিন্তা করছি যে না, আমি আমার ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতে বলতেই আমি আবার ওকে এটাও বলছি যে কেন আমি নড়তে দেখছি একটা জিনিস। ও বলছে কি? আমি বলছি না কাপড়। আচ্ছা, মোস্ট প্রবাবলি এটা আমি জানি না কি। আপনি বলছেন যে ঘরে ফ্যান চলছিল না, এসি চলছিল, ফ্যান চলছিল না, এসি চলছে, এবং ওটা একটা কাপড় আমার সালোয়ার কামিজ যেরকম হয় ওরকম রাখা। তো আমি চিন্তা করছি আচ্ছা কিছু হয়তো গেছে, এখন ওটা ইঁদুরই হোক বা কিছুই হোক, বাসায় কেন ওটা এখন মাথায় আসছে, ফার্স্ট থিং এটাই আমার মাথায় এসছে। আমি গিয়ে ওখানে উঠে গিয়ে আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে কাপড়টা এভাবে নেড়ে আমি দেখার চেষ্টা করলাম যে নিচে কিছু আছে কিনা। ছিল না, দেখলাম যে কিছু নাই। আমি আবারও কথা বলতে বলতে চিন্তা করছি যে না আমি ভুল দেখেছি। দেখে এসে, এটা যেহেতু সেকেন্ড টাইম ছিল, আমি ফেরত এসে আবার আমার রুমে আমার বেডে বসেছি ঠিকই, বাট এইবার আমি কনসিয়াসলি ওই কাপড়ের দিকে তাকিয়ে আছি এবং ফোনে কথা বলছি, যে আমি দুবার দেখেছি, এবার আমি কনসিয়াসলি দেখছি। থার্ড টাইম আমি যখন দেখলাম যে নো, ইটস মুভিং এগেন, তখন আমি প্রচন্ড ভয় পেলাম যে না, এটা আমার দেখার ভুল না, আমি পুরোপুরি জাগা এবং আমি কনসিয়াস মাইন্ডে আছি। আমি এত ভয় পেয়েছি, আমি দৌড়ে গিয়ে আমার রুমের দরজাটা খুলে, আমি বেরও হতে পারছি না, আমি কাপড়টার দিকে স্থির তাকিয়ে আছি এবং চিৎকার করে আমার কাজের মেয়েকে ডাকছি। আচ্ছা। তো কাজের মেয়ে ঘুম থেকে উঠে এসে মানে কি হয়েছে আপু, কি ব্যাপার, এসে আমি বলছি তাড়াতাড়ি ওইদিকে গিয়ে দেখো এই কাপড়টা কেন নড়ছে। তো আমার সামনেই ওখানে গিয়ে আবার কাপড় নাড়ছে। আমি কিন্তু তখন অলরেডি জানি যে কাপড়ের নিচে কিছু নাই, বিকজ সেকেন্ড টাইম আমি চিন্তা দেখে রেখেছিলাম, এবং আমার কাজে মেয়ে নর্মালি কিছুই খুঁজে পেল না। তো বলছে কিছুই না আপু, আপনি ভুল দেখেছেন। ওটা ঘুম থেকে উঠে এসে এরকম বলতো, ও চলে গেল। এন্ড আই ওয়াজ এক্সট্রিমলি স্কেয়ার্ড, খুবই রকম আমি আতঙ্কিত একদম। পরের দিন জিবরানদের সাথে শেয়ার করলাম, না এটা মানে তারা কোনো ভালো মন্দ উত্তরই দিল না, তারা জাস্ট শুনে স্টোরি টেলিং এর মতন ওরা শুনেই বন্ধ হয়ে গেল। চাপা। কারণ আমি বলি এটা সত্যি, বিকজ ওরা যেহেতু কোনো পজিটিভ উত্তরও দিচ্ছে না এবং কোনো মানাও করছে না। আমি নর্মালি আমি চোখে একটা অবিশ্বাসও দেখতে পাচ্ছি বা বিশ্বাসও, আই এম নট শিওর। তো আমি ওই জিনিসগুলোকে ইগনোর করাই বেশি পছন্দ করি। লাস্ট যেটা হলো এই এপ্রিলে, আমি বলবো পয়লা বৈশাখের ঠিক 2 দিন বা 3 দিন পরেই আমার আরো একটা ফ্রেন্ড বাসে, এরকম 3টার মতনই বাজে, এটাতেই বলি। হ্যাঁ, জিবরানও আমার বাসায়, আমরা সবাই মানে ঠিক 3টা বা 2:45টার মতন বাজে, এবং এপ্রিলের সময় কোনো বৃষ্টি নাই, কোনো বাতাস নাই, কিচ্ছু নাই। আমরা আমার রুমে লাইট জ্বালিয়ে আমরা সবাই গোল হয়ে বসে গল্প করছি। আমার আরেকটা ফ্রেন্ড যে ও মেঝেতে বসা, জিবরান বেডে বসা, আর আমি ওই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো। আর আমার রুমের দরজাটা হাফ খোলা ছিল। সেটা পুরোনো দিনের, যেহেতু বাসা ওই হ্যান্ডেল যেগুলো একটু চাপ দিয়ে ঘুরে তারপরে বন্ধ করতে হয় সেরকম হ্যান্ডেল। হঠাৎ করে দেখলাম যে দরজার হ্যান্ডেলটা বেঁকে ধাম করে জোরে কেউ, মানে উইথ ট্রিমেন্ডাস ফোর্স কেউ যদি বন্ধ করে, তখন যেরকম ধাম করে বন্ধ হয়ে আবার হ্যান্ডেলটা সোজা হয়ে যাবে, এরকম একটা হলো। তো বাই দিস টাইম আমি প্রায় কয়েক মাস ধরে জিবরানকে বলছি যে আমার এরকম ফিলিং হচ্ছে, বাসায় এই জায়গাতে একটা কিছু আছে, ওখানে আমি একটা কিছু দেখছি, নেভার গট এনি রিপ্লাই। তো ওই সময় আমি অভিমানের চোটেই মানে আমি আর কিছু বললাম না, আমি জাস্ট, বাট আই রিয়েলাইজ যে ও আমার দিকে তাকিয়ে আছে চুপ করে, আমি ওর দিকে তাকিয়ে আছি, এন্ড আই ওয়াজ শিওর যে ও এই জিনিসটা নোটিস করেছে। ওকে। তো এই ধরনের কিছু এক্সপেরিয়েন্সেস তো আরো আছে যেগুলো ব্যাপারটা খুব অদ্ভুত, মানে যখন একটা জিনিস দুইজন দেখে, হ্যাঁ, তখন সেটা ভুল দেখার চান্স কম, এবং 3জন মানে। এবং তার আগে পর্যন্ত কিন্তু আমার যে আরেকটা ফ্রেন্ড বাসায় ছিল, ওকে, ও যেহেতু একটু ভয় টয় পায় আমার মতনই, আর বাসায় যেহেতু আমার থাকছে কদিন থেকে, তো আমি ওর সাথে কিছুই শেয়ার করিনি এই ধরনের কিছু। তো ওই ঘটনাটা যখন হয়ে গেল, তো ও বসা, তারপরে যখন ওর সাথে শেয়ার করলাম তখন দেখা গেল যে হ্যাঁ এই জিনিসটা ও নোটিস করছে। আর আসলে দরজাটা এমন ফোর্সের সাথে বন্ধ হয়েছিল যেটা ইগনোর করার কোনো উপায় নাই। রাইট। সো এটার ভেরিফিকেশন দিয়ে আমি প্রথমে ইগনোর করে নিয়ে ওগুলো কিছু হয়নি। যখন আমি প্রথম এই ম্যাচ বক্সের আইডিয়াটা রিয়া থেকে শুনলাম, ততদিন পর্যন্ত আমি রিয়াকে কোনো কিছু বলিনি। আমাদের ফার্স্ট ইনভেস্টিগেশনের কথা, যেটা সুমন ভাই অ্যাক্সিডেন্টলি ক্যামেরা রেকর্ড করছে, যখন এটা আমাকে বলা হলো, রিয়া তখনই রাত্রে একবার ফোন করেছিল যে আমি এটা দেখছি। সাথে সাথে আমি তাই কিছু বলিনি, ঠিক আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ওকে ভয় পাওয়াতে চাইনি আমি।
আমার তো মেমোরি ক্লিক করলো যে সুমন ভাইয়ের ইনভেস্টিগেশন। সাথে সাথে আমি সুমন ভাইকে ফোন করলাম, সুমন ভাই মানে হোয়াট এভার ইউ কট অন ক্যামেরা, মাই ফ্রেন্ড জাস্ট ডিসক্রাইবড ইট, এখন এটা এক্স্যাক্টলি যেভাবে আপনি আমরা ক্যাচ করেছি ওটা। সো আমি তো রাত্রে ওকে ভয় দেবো, হ্যাঁ জোস এতে শোনা। সো পরে আমি ওর বাসায় গেলাম, বাসায় গিয়ে আমি পুরো ইনভেস্টিগেশনের মতো করে দেখলাম যে ওই কাপড় নড়াটা কোথায় ছিল, এসির পজিশনটা কোথায় ছিল, সবকিছু মানে everywhere possible। মানে এটা মানে ইম্পসিবল একটা ব্যাপার, মানে পুরো প্রপার ইনভেস্টিগেশন যেটা আমরা সবসময় করি, যে মানে রিক্রিয়েট দ্য সিন ওখানে করা, রাইট? হ্যাঁ, যে কোন পসিবিলিটি আছে, ওকে বাতাস আসতে পারে এই থেকে, এসির আওয়াজ বাতাস আসতে পারে এই থেকে। সো দেয়ার ইজ নো ওয়ে, এসি হচ্ছে পিছে, দেয়ার ইজ আ ওয়াল ব্লকিং দ্য ওই জায়গাটা। সো ওখানে আর এর মধ্যে আমি বাহিরে বসেছিলাম যে যদি কোনো কিছু পাওয়া যায়। সো সেই রাতে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট এক্সপেরিয়েন্স। আপনার সামনেই ঘটনাটা ঘটলো। আমি দেখলাম পুরো বেন্ড হলো, মানে কেউ একজন খুললো কিন্তু তাকে দেখা যাচ্ছে না, জাস্ট বেন্ড হলো। আবার আমি পেছনের দিকে, আমার ডান দিকে হচ্ছে, আমার হাতে বাম দিকে হচ্ছে দরজাটা। সো আমি এটা শুনলাম শুধু ব্যাকাটা হয়ে দরজা টান দেয়া। ওকে। সো এর মধ্যে কোনো বৃষ্টি না, বাতাস না, এরকম গরম ভাবছে এপ্রিলের দিকে। নো ওয়ে পসিবল যে এই আওয়াজটা হতে পারে।